হ্যাঁ, হ্যালো। শুরু কর। আর দেরি করে হ্যাঁ হ্যাঁ, তারা শুরু করে শুরু দে। করে আচ্ছা দাও। ঠিক। আচ্ছা দোস্ত, আমাকে একটা মিনিট দে, আমি একটু পড়ে নিই। আমি সাপোর্টিং অডিটরি সেন্টার সমস্যা নেই। না, এত ডিপলি লাগবে না। আচ্ছা হয়ে গেছে, যা লাগতো পেয়ে গেছি। আচ্ছা, আম, আমি ফার্স্ট ব্রো, তুমি রেকর্ডিং স্টার্ট করবে না আমি রেকর্ডিং করব? আচ্ছা, আমিও করছি, তুইও অন করে রাখ আর কি, ঠিক আছে? আচ্ছা অন ঠিক আছে, করে রাখ। আমি অন করতেছি। ওকে। আচ্ছা আমি অন করতেছি। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আহ, একটা ডেমো দেওয়ার মশালা দায়িত্বপ্রাপ্ত হয়েছি, সো আই এম ট্রাইং টু do it as good as possible. So please let me know if I'm audible and the screen is visible. Slide দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে দ্য হিয়ারিং অ্যান্ড অডিটরি পাথওয়ে অ্যান্ড দ্য মেকানিজম অফ হিয়ারিং। আমি হচ্ছে তালহা জুবায়ের খান, K77। তো আজকে ফিজিওলজিতে আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মোস্ট টপিকস অ্যান্ড স্পেশালাইজ করার জন্য আমাদের ফার্দার মোড যেই মানে লাইফের এক্সটেন্ডেড পাথওয়েতে আমরা যেই কয়েকটা টপিক নিয়ে পড়াশোনা করবো তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান হচ্ছে গিয়ে ইএনটি। ইএনটিতে এর প্রতি অনেক বেশি, আমাদের ইয়ার বা আমাদের কানের প্রতি অনেক বেশি হচ্ছে ইম্পর্টেন্স দেওয়া হয়। তো সেই কান দিয়ে আমরা কিভাবে শুনি এবং আমরা কিভাবে কোনো অডিটরি স্টিমুলেশনকে পারসিভ করি এবং সেই অনুযায়ী কিভাবে রিয়াক্ট করি, এটা সম্পর্কে আজকে একটু আমরা জানার চেষ্টা করব। সো বিফোর স্টার্টিং অ্যাবাউট দ্য ফিজিওলজিক্যাল পার্ট অফ দ্য হোল অডিটরি প্রসেস, লেটস লুক আপ টু দ্য অ্যানাটমি পজিশনস। সো আমরা একটু অ্যানাটমির ব্যাপারে একটু জেনে নিই প্রথমে। খুব বেশি আমি এটা নিয়ে কথা বলবো না, সো লেটস হিয়ার ফ্রম ইট। এখানে ফার্স্ট অফ অল আমাদের কান থাকে। ওকে, এটা আমাদের কান, এটা আমাদের অডিটরি ক্যানাল। এখানে হচ্ছে আমাদের কান, আমাদের এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। এক্সটার্নাল অডিটরি মিয়েটাস দিয়ে আমাদের এই এন্ট্রি করলাম, এটা হচ্ছে আমাদের অডিটরি ক্যানাল। সো বেসিক্যালি আমি তিনটা লাইন দিয়ে তিনটা ডিমার্কেশন করে দিচ্ছি। এই যে দুটো লাইন দিয়ে তিনটা ডিমার্কেশন হয়ে গেল। এই ডিমার্কেশনের লাইনের এই আগের পার্টটুকু, এটাকে বলা হয় এক্সটার্নাল ইয়ার, এটাকে বলা হয় মিডল ইয়ার, এটাকে বলা হয় ইন্টারনাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার পার্টের মধ্যে শুধুমাত্র রয়েছে আমাদের টিনা অর অরিকল, তার সাথে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, যেটা আমাদের বনি পার্টের ভিতরে হচ্ছে আমাদের এই এপিডার্মাস স্কিনের একটা লাইনিং। তার সাথে এখানে রয়েছে টিম্প্যানিক মেমব্রেন। বেসিক্যালি আমাদের যে কোনো ধরনের সাউন্ড, এখন আমি যে কথা বলছি, কথাটা যে আপনারা শুনতে পাচ্ছেন, এই কথাটা এই এন্ট্রি হোল দিয়ে এন্টার করে এই টিম্প্যানিক মেমব্রেনটাকে ভাইব্রেট করলেই এই সেন্সেশনটা পরবর্তীতে ধীরে ধীরে মিডল ইয়ারে পাস হবে, মিডল ইয়ার থেকে ইন্টারনাল ইয়ারে পাস হবে। তো এই এক্সটার্নাল ইয়ারের পোর্শনস। মিডল ইয়ারের পোর্শনে যদি আমরা যাই, মিডল ইয়ারের পোর্শনে আমরা তিনটা অসিকলস দেখতে পারবো। এই তিনটা অসিকলস হচ্ছে ম্যালিয়াস, ইনকাস এন্ড স্টেটাস। এই তিনটা অসিকলস বেসিক্যালি হচ্ছে অসিলেশন এবং ভাইব্রেটরি মোশনস এর মাধ্যমে সাউন্ডটাকে টিম্প্যানিক মেমব্রেন থেকে ভাইব্রেশনটা এইভাবে হচ্ছে গিয়ে ট্রান্সমিট করে নিয়ে এই ইন্টারনাল ইয়ার পর্যন্ত নিয়ে যেতে পারে। এই ইন্টারনাল ইয়ার পর্যন্ত এই এতটাই হচ্ছে এটার পারপাস। এখন আমাদের জাস্ট জানতে হবে আর কিছু ছোট জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই ম্যালিয়াস বোনের সাথে একটা খুবই স্পেসিফিক একটা মাসল অ্যাটাচড আছে, যেটার নাম হচ্ছে টেনসর টিম্প্যানাই। এটা সম্পর্কে আমি একটু পরে বলবো। আর তার সাথে আরো একটা খুবই ছোট একটা মাসল অ্যাটাচড আছে, এটা হচ্ছে এই স্টেপিস মাসলের সাথে। স্টেপিসের যে জেনু পার্টটা, এটা কানেক্টেড আমাদের ওভাল উইন্ডোর সাথে, ওভাল উইন্ডো অফ দ্য ককলিয়া। তো সেখানে একটা আরেকটা মাসল অ্যাটাচ আছে, সেটার নাম হচ্ছে স্টেপিডিয়াস। তো একটা হচ্ছে স্টেপিডিয়াস আর আরেকটা হচ্ছে আমাদের টেনসর টিম্প্যানি। এই দুটো মাসলকে আমি একটু পরে বলবো, একটা কারণ আছে। আর ফাইনালি আমাদের আসে এখানে হচ্ছে আমাদের ইন্টারনাল ইয়ারটা। তো সো ইন্টারনাল ইয়ার, এখন ইন্টারনাল ইয়ারের মধ্যে দুটো পার্ট আছে আমাদের। এই দুটো পার্টে আমাদের একটু জানতে হবে, আমি বেশি একটা বলবো না, শুধু এতটুকু জানলেই হবে। ইন্টারনাল ইয়ারটা এখান থেকে ডিভাইড করে দিই। ডিভাইড করে দিলে এই পোর্শনটাকে, যেটা আমরা একটা স্নেল লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ককলিয়া, অ্যান্ড দিস ইজ টোটালি রেসপন্সিবল ফর আওয়ার অডিশন। আমরা কানে যে শুনতে পারি, এটা টোটাল রেসপন্সিবিলিটি এটার উপর ডিপেন্ডেন্ট। আর এখানে একটা পোর্শন দেখতে পাচ্ছি, এটাকে বলে ভেস্টিবিউল। ভেস্টিবিউল ইজ রিলেটেড অ্যান্ড রেসপন্সিবল ফর আওয়ার ব্যালেন্স এন্ড ইকুইলিব্রিয়াম ওয়েন এভার উই ওয়াক। লাইক আমাদের স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, মানে আমরা কোনো একটা লিনিয়ার মোশনে সোজা হেঁটে যাচ্ছি সামনে, বা উপরে নিচে উঠা নামা করছি, হেঁটে চলে বা লাফ দিচ্ছি বা বামে ডানে সরছি, সেই স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম, লাইক আমরা ঘুরে ঘুরে আমরা মানে একটা জায়গার ভিতরে দাঁড়িয়ে হচ্ছে বেলি ডান্সের মতো আমরা রোটেট করি, সেগুলোর মোশনের সাথে ইকুইলিব্রিয়াম মেনটেন করার সাথে রিলেটেড। আজকে আমরা ভেস্টিবিউল একদমই পড়বো না, ভেস্টিবিউল টোটালি সেরেবেলামের সাথে রিলেটেড। তো ককলিয়ার মধ্যে আমরা আরেকটা লাস্ট একটা জিনিস দেখতে পাচ্ছি, এই একটা
নার্ভ, একটা নার্ভ পোর্শন আমাদের বেসিক্যালি এই দুটো মানে যে কাজ আছে, একটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম মেনটেন করা, আর একটা হচ্ছে অডিটরি পাথওয়ে, আমরা যাতে কানে শুনতে পারি, এই দুটোর জন্য ডেডিকেটেড একটা নার্ভ আছে, একটা ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ ক্রেনিয়াল নার্ভ 8, দ্যাট ইজ ক্রেনিয়াল নার্ভ 8। নাম হচ্ছে ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ। ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভের দুটো ডিভিশন, নাম থেকে বোঝা যাচ্ছে, একটা ভেস্টিবুলার, একটা হচ্ছে ভেস্টিবুলার ব্রাঞ্চ অফ দ্য ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ, যেটা হচ্ছে ভেস্টিবুলার ইনারভেট করবে, আর আরেকটা হচ্ছে কক্লিয়ার ব্রাঞ্চ অফ দ্য কক্লিয়ার নার্ভ, ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ। এই যে আমরা যে পোর্শনটা দেখতে পাচ্ছি হলুদ, এটা হচ্ছে কক্লিয়ার ব্রাঞ্চ অফ দ্য ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ। তো এতটুকু হচ্ছে অডিটরি পাথওয়ে আমাদের টোটাল ইয়ার অ্যানাটমি, আমাদের এতটুকু জানলেই হবে। সো আর লাস্টলি এখানে হচ্ছে ককলিয়া, ককলিয়ার মধ্যে ককলিয়াতে এন্ট্রি করার আগে আমাদের এটা জানতে হবে এখানে দুটো উইন্ডো আছে। স্টিপিসের যে প্লেট পোর্শনটা, ফুট প্লেট যেটাকে বলা হয় ফুট প্লেট, এই ফুট প্লেট পোর্শনটা, এই যে এটাকে ফুট প্লেট বলা হয়, এফপি ফুট প্লেট, এই ফুট প্লেট পোর্শনটা একটা উইন্ডো বা একটা ছোট জানালার মতো, একটা খোলা অংশের মতো পোর্শন আছে এই ইউট্রিকল আর সাইকুলার মাঝখানে। এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে ওভাল উইন্ডো, এটা ওভাল শেপ দেখতে, এটা ওভাল উইন্ডো। আর ওভাল উইন্ডো থেকে বেসিক্যালি আমাদের ককলিয়ার প্রথম পোর্শনটুকু স্টার্ট হয়, যেটাকে আমরা নামে একটা ডাকি, সেটাকে ডাকা হয় স্কেলা ভেস্টিবিউলে। স্কেলা ভেস্টিবিউল, আমি একটু পরে ককলিয়ার সম্পর্কে একটু ডিটেইলসে যাব, তখন আমি বলবো। আর রাউন্ড উইন্ডো যেটা আছে, এখানে ছোট আরেকটা নিচে লাস্টে ওপেনিং উইন্ডো আছে, এটাকে বলে রাউন্ড উইন্ডো। এই যে এখানে, সরি, এই যে এখানে রাউন্ড উইন্ডো, আর এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওভাল উইন্ডো। তো রাউন্ড উইন্ডোটা বেসিক্যালি এই পুরো ককলিয়াটাকে ড্রেন করে এখানে ওপেন করে দেয়। আর আমাদের এই মিডল ইয়ারটার একটা চ্যানেল আছে, ওপেনিং চ্যানেল, যে ওপেনিং চ্যানেলটা আমাদের ফ্যারিংসে গিয়ে বেসিক্যালি আমাদের বাকাল ক্যাভিটির পিছনে ওপেন হয়। এটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব বা অডিটরি টিউব। এটা বেসিক্যালি আমাদের ইন্টারনাল এয়ারের সাথে আমাদের এনভায়রনমেন্টের যেই মানে অ্যাটমসফেরিক প্রেশারটা মেনটেন করা আছে, সেটাকে সে হচ্ছে মানে রেগুলেট করে থাকে। এই কারণে যদি কখনো বাইরে খুব জোরে বাতাস পাস হয় বা খুব ঠান্ডা লাগে, তাহলে আমরা বলে থাকি যে আমাদের কান বন্ধ হয়ে গেছে। তখন আমরা মুখ দিয়ে যখন জোরে চাপ দিই বা প্রেশার দিই আমাদের কানের ভিতরে, তখন আবার আমাদের ওই মানে এয়ার লকিং এটা দূর হয়ে যায়। সো ইটস অনলি বিকজ অফ দিস auditory tube or eustachian tube maintaining the atmospheric pressure inside it. So without further ado, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আমরা করব কি, এই যে আগের স্লাইডে দেখুন এই ককলিয়ার নার্ভটা আছে না, এই ককলিয়ার নার্ভটাকে বেসিক্যালি এই যে ককলিয়ার যে পোর্শনটা দেখছেন স্নেইলের মতো এরকম প্যাঁচানো দেখতে, আমি এটাকে জাস্ট কেটে ফেলবো এভাবে, ক্রস একটা সেকশন করব। সেকশন করলে আমরা এটা একটা ট্রান্সেকশন অপশন দেখবো, যে সেকশন অপশনটা দেখতে এরকম কলিফ্লাওয়ারের মতো দেখতে হবে। তো আমরা ওই অংশটাকে এখন দেখবো। এই যে আমরা এতক্ষণ যে অংশটা দেখে আসছিলাম না, লাইক জিনিসটা দেখতে অনেকটা এরকম একটা স্নেইলের মতো পার্ট ছিল। স্নেইলের মতো পার্টটাকে যখনই আমরা এভাবে কেটে ফেলি, ঠিক এটার অ্যাক্সিস বরাবর, মানে যেই পয়েন্টের সাথে রেসপেক্ট করে এটা হচ্ছে পুরোটা ঘুরে বেড়াচ্ছিল। ও আচ্ছা, বলে না, এটা কিন্তু 2.5, এটার প্যাচ হচ্ছে 2.5, দুইটা আড়াই প্যাচে এটা আরেকটা মানে টুইস্ট নিয়েছে। তো ওটাকে যখন আমরা কাটলে আমরা এরকম একটা অ্যানাটমিক্যাল এরকম একটা ডায়াগ্রাম দেখতে পাবো। এই ডায়াগ্রামটার ভিতরে আমরা জাস্ট ছোট করে একটু জেনে নিই, বেশি একটা আমি এটা নিয়ে ডিটেইলস বলবো না, আই এম নট গোইং টু দ্য ডিটেইলস, ইউ জাস্ট হ্যাভ অ্যান আইডিয়া। এইখানে মিডল যে পোর্শনটা, এই পোর্শনটা একটা বনি পার্ট, এটা একটা বোন। বেসিক্যালি বলে নেই, একটু আগে আপনারা যে ইন্টারনাল এয়ারের ভিতরে ভেস্টিবুলার ককলিয়া দেখেছেন, এটা পুরোপুরি একটা হাড়, এটা পুরোপুরি একটা হাড্ডি। আমাদের পেট্রিয়াস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের ভিতরে এটা থাকে। এটা পুরোপুরি একটা বনি পার্ট। এই বনি পার্টের এই জন্য এটার আরো নাম আছে, এটাকে ল্যাবরিন্থ বলা হয়, বনি ল্যাবরিন্থ। তো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই পোর্শনটা একটা বোন, এবং ঠিক এই যে এই মাঝখানে এত বড় একটা বোনের পার্ট দেখছেন, এটাকে ডাকা হয় মজিউলাস। এই জায়গাটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় মজিউলাস। মজিউলাসের কে মানে অ্যাক্সিস ধরে, মজিউলাসকে অ্যাক্সিস ধরেই ককলিয়া এরকম করে ঘুরে ঘুরে আড়াইটা প্যাচ দিয়ে এরকম একটা মানে স্পাইরাল একটা সিস্টেম ফর্ম করে। আর মজিউলাসের আরেকটা সিগনিফিকেন্স আছে, মজিউলাসের ভিতর দিয়ে আমাদের ককলিয়ার ডিভিশন অফ দ্য ভেস্টিবুলার ককলিয়ার নার্ভটা যায়। এটা এ বরাবর গিয়ে এরপর হচ্ছে এরকম নার্ভের ব্রাঞ্চেস দিতে থাকে, এরকম নার্ভের ব্রাঞ্চেস তৈরি করে করে প্রত্যেকটা ইয়ার ক্যাভিটির ভিতরে আমাদের এই ব্রাঞ্চগুলো সে গিভ অফ করতে থাকে। অ্যান্ড অলসো আরেকটা জিনিস, আমাদের প্রত্যেকটা এই মানে অডিটরি ইউনিটের বাইরে যেই আমাদের ককলিয়ার ব্রাঞ্চগুলো আছে, ককলিয়ার ব্রাঞ্চগুলো বেসিক্যালি একটা সিউডো ইউনিপোলার ব্রাঞ্চ দিয়ে তৈরি হয়। আমি একটু ডিটেইলে বলি জিনিসটা। বেসিক্যালি এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু সোয়েলিং হয়ে আছে, এগুলো বেসিক্যালি গ্যাংলিয়ন। আমরা পড়েছি না যে সিউডোস ইউনিপোলার মানে নিউরনস, বেসিক্যালি সিউডো ইউনিপোলার নিউরনস এর এখানে থাকে হচ্ছে সেল বডিগুলো, একটা এন্ডিং এখানে, আরেকটা এন্ডিং এ ককলিয়ার ব্রাঞ্চ বরাবর গিয়ে ফার্স্ট অর্ডার নিউরন হিসেবে চলে যায়। এখানে হচ্ছে স্পাইরাল, এগুলোকে বলা হয় স্পাইরাল গ্যাংলিয়নস।
আমাদের কক্লিয়ার ব্রাঞ্চের সাথে থাকে। আর এখানে যে আমরা ছোট 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 গোল গোল ক্যাভিটি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে একটা অডিটরি ইউনিট। অডিটরি ইউনিট গুলো তিনটা পোর্শনে ডিভাইডেড। তিনটা পোর্শনের নাম হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলাই, স্ক্যালা মিডিয়া এন্ড স্ক্যালা, পরেরটার নাম কি? টিম্পেনাই না? স্কেলা টিম্পেনি। থার্ডটার নাম কি? ভেরি গুড, স্ক্যালা টিম্পেনাই। Scala সো এই tympani। তিনটা জিনিস, ইয়েস, স্ক্যালা টিম্পেনি। এখন এই তিনটা জিনিস নিয়ে আমরা স্ট্রাকচারটাকে আরেকটু ফ্লপ আউট করে একটু বড় করে দেখার চেষ্টা করব। সো কারেন্টলি জাস্ট এই ছবিটুকু দেখে চিনে রাখুন জিনিসটা গ্রসলি দেখতে কিরকম, এরপর আমরা একটা ডিটেইল ফটোতে যাব। সো হিয়ার ইট ইজ। এখন তিনটা ক্যাভিটি। তো আমি বেসিক্যালি স্ট্রাকচারটা যদি কারো দেখতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু বুঝিয়ে দিই যে স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে। লাইক এটা একটা টিউব, এই টিউবটা এভাবে একটা ডিভিশন আছে, মাঝখান দিয়ে এরকম আরেকটা ডিভিশন আছে। এই ডিভিশনটা এটা নিজেই একটা মেমব্রেন, এটা টুইস্ট করলে এটা নিজে একটা গোল এরকম একটা মেমব্রেনের মধ্যে এরকম একটা ক্যাভিটি তৈরি হয়ে যাবে। এই জিনিসটা, এই মাঝখানে জিনিসটা, তো মাঝখানে জিনিসটা অবশ্যই উপরে একটা স্পেস আছে, এই জিনিসটা ঠিক নিচেও একটা স্পেস আছে, তাই না? এবং এটা একটা লম্বা টিউব মনে করেন, এরকম একটা লম্বা টিউব। জিনিসটা বুঝতে পারছেন? মানে এটা একটা লম্বা টিউব এরকম, এই টিউবের মাঝখান দিয়ে আরেকটা এরকম জালিকাকার মতো একটা জিনিস এরকম পাস হয়ে গেছে। তো এটার উপরে একটা খালি জায়গা তৈরি হয় এবং এটা একদম শেষ পর্যন্ত যায় না, এই ফাইনালি এই পোর্শনে এই জায়গাটা একটু খালি থাকে। এই নিচে একটা স্থান তৈরি হয়, আর ঠিক মাঝখানের এই জিনিসটা এটা আরেকটা ক্যাভিটি বা আরেকটা হচ্ছে চেম্বার বা একটা কম্পার্টমেন্ট তৈরি করে। এই উপরের যে পোর্শনটা আমি অ্যারো আউট করেছি, অ্যারো দিয়েছি, এইটাই হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলাই, নিচের পার্ট হচ্ছে স্ক্যালা টিম্পেনাই, আর মাঝখানে এখানে একটা মেমব্রেন। এই যে আমি এটা যেটা এঁকেছি এটা বেসিক্যালি একটা মেমব্রেনের মতো, এটার নাম হচ্ছে ব্যাসিলার মেমব্রেন। এই ব্যাসিলার মেমব্রেনটাই কার্ভ হয়ে ঘুরতে 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 ঘুরতে, মানে বেসিক্যালি এটা রোটেট করতে করতে মডিউলাসের এগেইনস্টে এটা এরকম রোটেট করতে করতে এটা আলটিমেটলি আপনার হচ্ছে এই মাঝখানের ক্যাভিটি বা স্ক্যালা মিডিয়াটা তৈরি করে ফেলতে পারে। ওকে, এটা বেশি ডিটেইলে জানা দরকার নেই, আমি জাস্ট এটা বোঝানোর জন্য জাস্ট বললাম, যদি অ্যানাটমিতে কারো কখনো প্রবলেম থাকে। এতটুকু, আমি এটা নিয়ে আর ডিটেইল তেমন বলবো না, শুধুমাত্র জেনে রাখি ওই মিডল ইয়ার ক্যাভিটির ইন্টারনাল এয়ারের ভিতরে আমাদের যে ক্যাভিটি প্রত্যেকটা অডিটরি ইউনিট আছে, প্রত্যেকটা অডিটরি ইউনিটে তিনটা কম্পার্টমেন্ট। সবচেয়ে উপরের কম্পার্টমেন্টটাকে বলা হয় স্ক্যালা ভেস্টিবুলাই, সবচেয়ে মাঝের কম্পার্টমেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কম্পার্টমেন্ট সেটাকে বলা হয় স্ক্যালা মিডিয়া, এবং তারপরে যে কম্পার্টমেন্ট এটাকে বলা হয় স্ক্যালা টিম্পেনাই। এই এতটুকুই আমাদের জানতে হবে। সো আমি এখানে দেখাই, আমাদের একটা ছবিতে দেখেছিলাম না, একটা পোর্শনে সেই জায়গাটা শেষ হয়ে যায়, এই যে এই টুইস্ট একটা জায়গায় এসে শেষ হয়ে যায়, তার মানে এরা একটা পোর্শনে এসে মিলিত হয় না। ঠিক এই পোর্শনটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে এসে আমাদের স্ক্যালা ভেস্টিবুলাই আর স্ক্যালা টিম্পানি হচ্ছে মিলিত হয়। এভাবে এভাবে স্ক্যালা টিম্পানি আর স্ক্যালা ভেস্টিবুলাই এভাবে এই জায়গাটা এসে মিলিত হয়, ঠিক পয়েন্টটাতে একদম এন্ডিংটা, যে এন্ডিংটা বেসিক্যালি হচ্ছে এরকম ঘুরতে 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 এই যে এখানে এসে শেষ হলো না, এইটাই হচ্ছে এন্ডিংটা। এই জায়গাটার নাম হচ্ছে হেলিকোট্রিমা। হেলিকোট্রিমা এমন একটা জায়গা যে জায়গাতে আপনার হচ্ছে গিয়ে স্ক্যালা ভেস্টিবুলার আর স্ক্যালা টিম্পানি হচ্ছে মিলিত হয়। তো এখন এখান থেকে জেনে রাখুন যে এই এখন এগুলোর ব্যাপারে একটু ডিটেল বলবো, একটু শুনে নিন। এইটা হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলার, এটা হচ্ছে স্ক্যালা টিম্পানি। এই দুটোর ভিতরে একটা ফ্লুইড থাকে, ফ্লুইডটার নাম কি হচ্ছে বলতে পারবেন? পেরিলিম্ফ। এই ফ্লুইডটার নাম কি? পেরিলিম্ফ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা পেরিলিম্ফ। হ্যাঁ পেরিলিম্ফ, সরি পেরিলিম্ফ, এটা নাম হচ্ছে পেরিলিম্ফ, সরি আমি এটা চিন্তা করতে চাই, এটা নাম হচ্ছে পেরিলিম্ফ। এই দুটো কম্পার্টমেন্টের ভিতরেই দুটো মানে কিছু ফ্লুইড থাকে, কিছু ফ্লুইড, কিছু মানে তরল পদার্থ থাকে, এটার নাম হচ্ছে পেরিলিম্ফ। আর পেরিলিম্ফ বেসিক্যালি এখানে থাকে, এবং পেরিলিম্ফ বেসিক্যালি আমাদের ইসিএফ আছে না, এক্সট্রাসেলুলার ফ্লুইড, ওটার মধ্যে একদম হুবহু আপনার বাইরের মধ্যে মানে সোডিয়ামের কনসেন্ট্রেশনস অনেক বেশি, পটাশিয়ামের কনসেন্ট্রেশনস অনেক কম। কারণ আমাদের সাবঅ্যারাকনয়েড স্পেসের সাথে আমাদের এই দুটো ক্যাভিটি ডাইরেক্টলি কানেক্টেড বলে আমাদের পেরিলিম্ফ এখানে বেসিক্যালি আমাদের এই সাবঅ্যারাকনয়েড স্পেস বা সিএসএফ বা ইসিএফ এর মতোই এটার কম্পার্টমেন্টের কম্পোজিশনটাও হুবহু সেম। কিন্তু এটা আমি কেন বলতেছি, স্ক্যালা মিডিয়াতে একটু ডিফারেন্ট একটা জিনিস থাকে, এই জিনিসটার নাম হচ্ছে এন্ডোলিম্ফ। এটার ভিতরে একটা ফ্লুইড থাকে এন্ডোলিম্ফ, এটার নাম হচ্ছে এন্ডোলিম্ফ। এন্ডোলিম্ফের ব্যাপারটা একটু স্পেশাল কেন, এন্ডোলিম্ফের ভিতরে ভেরি হাই কনসেন্ট্রেশনে পটাশিয়াম থাকে। এটা কেন থাকে সিগনিফিকেন্স একটু পরে আমি জানাচ্ছি। আর সোডিয়ামের কনসেন্ট্রেশনটা রিলেটিভলি লো থাকে, তার একটা কারণ আছে। এখানে একটা লাইনিং দেখতে পাচ্ছেন, লাইনটার নাম হচ্ছে স্ট্রায়া ভ্যাসকুলারিস। স্ট্রায়া ভ্যাসকুলারিস খুবই স্পেশালাইজড এবং হাইলি ভাস্কুলার একটা মানে লাইনিং, এপিথেলিয়াল লাইনিং। এপিথেলিয়াল লাইনিংটা থাকার সুবাদে এটার ভিতরে আপনার হচ্ছে সারাক্ষণ পটাশিয়াম ইনফ্লাক্স করতে থাকে। এই কারণে এই ক্যাভিটিটার ভিতর যেই মানে লিম্ফ্যাটিক যেই ফ্লুইডটা থাকে, লিম্ফয়েড ফ্লুইডটা, এই ফ্লুইডের ভিতর পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকে। এটা একটা সিগনিফিকেন্স আছে, একটু পরে আমরা মেকানিজমে জানতে পারবো। আর আরেকটা কথা, এই দুটো যে ক্যাভিটি আছে, এই দুটো ক্যাভিটিকে বলা হয় বোনি ল্যাবিরিন্থ, এই দুটোকে বলা হয় বোনি ল্যাবিরিন্থ।
আর এই মাঝখানে যে কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টটাকে বলা হয় মেমব্রেনাস ল্যাবিরিন্থ। ওকে, এই কয়টা নাম আমরা বুঝতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। এখানে কোথাও কোনো প্রবলেম আছে, কারণ কোশ্চেন আছে কারণ? না। আচ্ছা, তাহলে লাস্টের ছবিটা একটু জাস্ট দেখে নিন। এই ছবিটা দেখুন, এটা হচ্ছে বেসিক্যালি আনকয়েল করা, মানে ককলিয়া এরকম কয়েল থাকে না, তো ককলিয়াকে যদি আপনি আনকয়েল বা হচ্ছে প্যাচটা খুলে স্ট্রেট বানান, তাহলে এটা জিনিসটা দেখতে এরকম হবে। আমি একটু আগে ছবি দেখে বলেছিলাম না, মাঝখানে একটা মেমব্রেন থাকে, তো মেমব্রেনের উপরে একটা ক্যাভিটি, যে খালি জায়গা দেখতে পাচ্ছেন, এই খালি জায়গাটা হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলাই। আর স্ক্যালা মিডিয়া তো এটার কারণে তৈরি হবে, মেমব্রেনটা আসলে ঘিরে রাখবে স্ক্যালা মিডিয়াকে, যেটা হচ্ছে ব্যাসিলার মেমব্রেন। আর তার ঠিক নিচে মাঝখানে যে কম্পার্টমেন্টটা থাকবে, এই কম্পার্টমেন্টটা হচ্ছে স্ক্যালা টিম্প্যানি। আর একটা কথা, স্ক্যালা আচ্ছা বলনি, আরেকটা হচ্ছে গিয়ে স্ক্যালা ভেস্টিবিউলাই আর স্ক্যালা মিডিয়ার মাঝখানে একটা চিকন মেমব্রেন আছে। এই মেমব্রেনটার নাম হচ্ছে রিজনার্স মেমব্রেন। কোথায় গেল? এই যে রিজনার্স মেমব্রেন, এটাকে বলে রিজনার্স মেমব্রেন। ওকে, রিজনার্স মেমব্রেনের বেশি সিগনিফিকেন্স নাই, এটার কাজ খালি একটাই। এটা মেমব্রেন হিসেবে কিন্তু খুবই খুবই পাতলা, এটার অ্যাকচুয়ালি কোনো সিগনিফিকেন্স নাই, এটা কোনো সাউন্ড ওয়েভকে প্রোটেক্ট করতে বা মানে হিন্ডার করতে পারে না। এটার কাজ খালি একটাই, এই কম্পার্টমেন্টটা সোডিয়ামে এনরিচ, এই কম্পার্টমেন্টটা পটাশিয়ামে এনরিচ, এদেরকে শুধুমাত্র সিকুয়েস্টার করে রাখবে বা এদেরকে ডিফারেন্সিয়েট করে রাখবে। এই এতটুকু হচ্ছে রিজনার্স মেমব্রেনের কাজ। কিন্তু মেইন যে মেমব্রেনটা আমাদেরকে খুবই ডিটেইলস এবং খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে এই মেমব্রেনটা, যেটা স্ক্যালা মিডিয়া এবং স্ক্যালা টিম্প্যানির মাঝখানে থাকে, এবং এই মেমব্রেনটার নাম হচ্ছে, থ্যাংক ইউ, ব্যাসিলার মেমব্রেন। এই মেমব্রেনটার নাম হচ্ছে ব্যাসিলার মেমব্রেন বা ব্যাসিলার মেমব্রেন, আপনি যেটাই বলুন। তো আমাদের এই দুটো মেমব্রেন নিয়ে আমরা এখনই ডিটেইলসে জানবো। এই ছবিটাতে আসি, তাহলে একটা আমরা কোশ্চেন রিজনার্স ছিল। মেমব্রেন নিয়ে পড়বো না, আমি এখন যে মেমব্রেনটা দেখাচ্ছি। হ্যাঁ শিওর। এই যে আমাদের স্পাইরাল গ্যাংলিয়নের নিউরন গুলা হ্যাঁ, বলুন। বাইপোলার নাকি সিউডোনিপোলার? ইউনিপোলার না, আমি কোথায় যেন বাইপোলার শুনছি। আচ্ছা যাই হোক, কারণ এগুলো তো আমি স্পাইরাল নিজেও কনফিউজ, তাই জিজ্ঞেস করলাম আর কি। যাই হোক, এখানে তো আচ্ছা, এটা গ্যাংলিয়ন না, তো এখানে তো হচ্ছে সবগুলো সেল বডি থাকে। তো সেল বডি থাকার কারণে এখান থেকে একটা এক্সন এখান থেকে ট্রান্সমিটেন্সটা নিয়ে এটা রিসিভ করে এখান দিয়ে পাস করে যেত। আমি সেই হিসাবে চিন্তা করলাম এটা সিউডোনিপোলারই হওয়া উচিত না? আমি যেন কোথায় বাইপোলার হইতে পারে, কারণ এই যে এখানে অ্যাফারেন্ট ফাইবারটা হচ্ছে গিয়ে সিগন্যাল কালেক্ট করতেছে, ইফারেন্ট ফাইবারটা ওই যে ভেন্ট্রাল ডরসাল নিউক্লিয়াতে নিয়ে যেতেছে না সিগন্যালটা। আমি ওই দৃষ্টিকোণ থেকে বাইপোলার ভাবছি আর কি। যাই হোক, সিউডোনিপোলার হইতে পারে, মাই মিস্টেক। কিন্তু এই যে এখানে আপনারা যেটা দেখছেন, এটা কিন্তু বেসিক্যালি এটাই ফার্স্ট অর্ডার নিউরন, এটাই তো ফার্স্ট অর্ডার নিউরন। এটা গিয়ে পরবর্তীতে ডরসাল নিউক্লিয়াতে গিয়ে এরপর তারপর সেকেন্ড অর্ডার নিউরন হবে না? হ্যাঁ, ওটাই জাস্ট ওটাই বলতেছিলাম আর কি। তো ফার্স্ট অর্ডার সেই হিসাবে তো এটাই ফার্স্ট অর্ডার নিউরন হওয়া উচিত। ফার্স্ট অর্ডার নিউরন হলে তো এটা সিউডোনিপোলারই হবে, স্ট্রাকচার তো ওটাই বলে, মানে বেসিক সেন্স তো এটাই বলে। যেরকম আমাদের ডরসাল রুট ডরসাল রুট গ্যাংলিয়া যে ফার্স্ট অর্ডার নিউরন হিসেবে ফাংশন করতে, প্লাস হচ্ছে কি ওটা বাইপোলার ছিল না? ডরসাল রুট গ্যাংলিয়ন তো সিউডোনিপোলার। আচ্ছা, তো তাহলে ঠিক আছে। আমার নিজের ডরসাল রুট গ্যাংলিয়ন তো সবসময়, ডরসাল রুট গ্যাংলিয়নকে তো সবচেয়ে প্রাইমারি এক্সাম্পল ধরা হয় সিউডোনিপোলারের ফার্স্ট অর্ডার নিউরন হিসেবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তারপর এটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাসিলার মেমব্রেন। আমরা নেক্সট পোর্শনে যাই, এটা হচ্ছে ব্যাসিলার মেমব্রেনটাকে আমরা একটু জুম ইন করে, যে এতক্ষণ এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার দেখতে পাচ্ছিলাম, এটাকে জুম ইন করে এই স্ট্রাকচারটা দেখাচ্ছি। এই স্ট্রাকচার নিয়ে আমরা একটু ডিটেইলসে, আমি বেশি বলবো না, জাস্ট একটু মানে কাহিনী না বললেই না। কাহিনীটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাসিলার মেমব্রেন। ওকে, এটা হচ্ছে ব্যাসিলার মেমব্রেন বেসিক্যালি পুরোটা। ব্যাসিলার মেমব্রেনে এটা হচ্ছে হিঞ্জ পয়েন্ট, যে জায়গাটা থেকে এটা হচ্ছে কি আমাদের এই বনি পার্টটার সাথে লেগে থাকে। এই বনি পার্টটার সাথে হচ্ছে কি এই মেমব্রেনটা বেসিক্যালি লেগে থাকে, এই পোর্শনটা যেটাকে বলে স্পাইরাল লিম্বাস। এটা আরেকটা নাম আছে, স্পাইরাল লিম্বাস বলা হয় এই অংশটাকে, স্পাইরাল লিম্বাস। লিম্বাস থেকে আমাদের দুটো পোর্শন বের হয়। এই উপর থেকে একটা মেমব্রেন এরকম উপরের দিকে উঠে আসে, এই মেমব্রেনটার নাম হচ্ছে টেকটোরিয়াল মেমব্রেন। এই টেকটোরিয়াল মেমব্রেনটা পুরো ব্যাসিলার মেমব্রেনের উপরে বেসিক্যালি ঢাকনার মতো পড়ে থাকে, এটাকে বলে টেকটোরিয়াল মেমব্রেন। আর ব্যাসিলার মেমব্রেনটা, একটা কথা মনে রাখবে, ব্যাসিলার মেমব্রেনটা ইজ হাইলি, ভেরি ভেরি হাইলি এনরিচড ইন ইলাস্টিক ফাইবার্স। এখানে অনেক ইলাস্টিক ফাইবার্স থাকে, কিন্তু একটা ক্যাচ আছে, ইলাস্টিক ফাইবার সব জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না। আর ব্যাসিলার মেমব্রেন একটা থিকনেস বলে একটা জিনিস আছে, আমি একটু পরে জানাবো যে আমাদের আচ্ছা শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, আচ্ছা ব্যাসিলার মেমব্রেনের ব্যাপারে একটু বলে নেই। ব্যাসিলার মেমব্রেনের
একটু পরে জানতে পারবেন যে আমাদের যে পুরো এই ককলিয়াটা ঠিক সামনের পোর্শনে সব হাই ফ্রিকোয়েন্সি নয়েজের শুনতে পারি, মিডল পোর্শনে সব ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিজ এর নয়েজ শুনতে পারি, আর ফাইনাল পোর্শনে গিয়ে আমরা সব লো ফ্রিকোয়েন্সির আওয়াজ শুনতে পারি। সেগুলো কেন তার ব্যাপারে আপনারা জানতে পারবেন, তখন আমি ব্যাখ্যাটা বলবো। এখানে দেখে নিন, এইটা ব্যাসিলার মেমব্রেনে হাইলি ইলাস্টিক ফাইবার দিয়ে এনরিচ, আর এটার উপরে উপরে অনেক সাপোর্টিং সেলস থাকে। এই সাপোর্টিং সেলস গুলোর অনেক নাম আছে, ফ্যালেঞ্জিয়াল সেলস, হেয়ার সেলস এন্ড সামথিং এন্ড অল, অনেক নাম টাম আছে এগুলোর। এই নামগুলো আপনারা পড়ে নিন, এই নামগুলো বেশি একটা সিগনিফিকেন্টও না, এগুলো বেশি সিগনিফিকেন্স বেয়ারও করে না। খালি এতটুকু জেনে রাখেন, এটাকে বলা হয় দ্য রড অফ কর্টি, এগুলোকে বলা হয় টানেল অফ কর্টি। আর এইখানে একটা পোর্শনে একটা হেয়ার সেল দেখছেন, আর একটা পোর্শনে 3টা হেয়ার সেল দেখছেন। এই সেলটা ভিতরের দিকে, যে আমরা এই ছবিটা দেখেন, এই একটা সেল ভিতরের দিকে, এই যে এখানে একটা সেল হচ্ছে ভিতরের দিকে এই সেলটা, আর বাইরের দিকে 3টা সেল, এটাকে বলা হয় ইনার হেয়ার সেল, এটা হচ্ছে বলে আউটার হেয়ার সেল। মজার ব্যাপার হচ্ছে এই ইনার হেয়ার সেলটা মাত্র একটা করেই থাকে, এবং পুরো ব্যাসিলার মেমব্রেন সবগুলো কাউন্ট করলে এটা মাত্র 3500 আর 3000-এর মতো থাকতে পারে, লাইক এরকমই মেবি 3000-এর মতো। বাট মজার ব্যাপার হচ্ছে এই হেয়ার সেল গুলো আছে না, আউটার হেয়ার সেলস, এগুলোর কাউন্টিং অলমোস্ট 12,000-এর মতো, এগুলো অনেক অনেক বেশি। কিন্তু সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে আউটার হেয়ার সেলস আপনাকে কোনো শব্দ শুনতে একদমই হেল্প করে না। এটার বেসিক কাজ হচ্ছে গিয়ে একটা নয়েজের পিচ, একটা নয়েজের ইন্টেন্সিটি, একটা নয়েজের ফ্রিকোয়েন্সি লেভেল, এইটুকুর মাঝখানে ডিফারেন্স। আমরা ছোটবেলায় যে পড়েছি না, তীক্ষ্ণতা, খাদ, সুর, তারপর হচ্ছে লয়, এরপর হচ্ছে একটা সাউন্ড কতটা জোরে কতটা আস্তে, জাস্ট ওইটুকু ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে আউটার হেয়ার সেলস আমাদেরকে একটু হেল্প করে থাকে। কিন্তু 95% অফ দ্য ককলিয়ার ডিভিশন অফ দ্য ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের ইনারভেশন হয়ে থাকে ইনার হেয়ার সেলস এর ভিতরে, এই ইনার হেয়ার সেলস। তো বেসিক্যালি যদি কেউ জিজ্ঞেস করে আপনি কোনটার কারণে শুনতে পারেন, তাহলে সেটা হচ্ছে অর্গান অফ কর্টি। পুরো জিনিসটাকে অর্গান অফ কর্টি বলা হয়। এই অর্গান অফ কর্টির ইনার হেয়ার সেলের কারণে আমরা মোস্টলি সব ধরনের শব্দ শুনতে পারি, শুধুমাত্র এটার জন্য। কারণ এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনার মানে নিউরনসের অ্যাক্সন, স্পাইরাল গ্যাংলিয়ন আর নিউরনের অ্যাক্সনস হচ্ছে কি যে এখানে ইনারভেট করে এখান থেকে আপনার সাউন্ড ইম্পালস নিয়ে যাবে। ইনারভেশনস এখানে তেমন থাকে না, ম্যাক্সিমাম ইনারভেশনস ইনার হেয়ার সেলে থাকে। আচ্ছা, এই এতটুকু বুঝতে পারলাম। পরের পার্টটাতে যাচ্ছি। এটা হচ্ছে সেম ওই ছবিটা, এই যে আউটার হেয়ার সেলস 3টা রো করে থাকে। 3টা রো আসলে দেখতে এরকম, আমি একটু রোটা দেখাই দিই। মানে এরকম 3টা রো, এই 3টা রো এরকম সামনে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে, এরকম সামনে আস্তে 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 এগিয়ে যেতে থাকে, এগিয়ে যেতে থাকে, এরকম 3টা করে। কিন্তু এই আউটার ইনার হেয়ার সেলসটা এটা একটা রো করে এরকম করে একটা রোই জাস্ট এরকম এগিয়ে যেতে থাকে। এটা একটা রো এর মধ্যেই থাকে, মানে একটা সারি বেঁধেই আগাতে থাকে। আর এগুলো রডস অফ কর্টি, মাঝখানে থাকে টানেল অফ কর্টি, ব্যাসিলার ফাইবার, ব্যাসিলার মেমব্রেন তৈরি করে। আর এটা হচ্ছে আমাদের মডিউলাস, যেটার সাথে বেসিক্যালি এই পুরো জিনিসটা অ্যাটাচড। আচ্ছা, এরপর ছবিটা একটু দেখাই। এটা নিয়ে একটু বলি যে আমরা শব্দ কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, লাইক হাই ফ্রিকোয়েন্সিটা কিভাবে শুনি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি কিভাবে শুনি, লো ফ্রিকোয়েন্সি কিভাবে শুনি। বেসিক্যালি এটাই হচ্ছে ককলিয়াটা প্যাঁচানো থাকে না, এটাকে আনকয়েল করে এরকম স্ট্রেট একটা টিউব বানানো হয়েছে। তার মানে অবশ্যই এই মাঝখানের যে ভিতরের পোর্শনটা দেখছেন, এই উপরের টানেলটা, এটা হচ্ছে আমাদের স্ক্যালা ভেস্টিবুলাই, নিচের পোর্শনটা হচ্ছে স্ক্যালা টিম্পানাই, আর মাঝখানে চিকন যে লাইনটা দেখছেন এটাই হচ্ছে আমাদের ব্যাসিলার মেমব্রেন। ব্যাসিলার মেমব্রেন। তো ব্যাসিলার মেমব্রেনের শুরুর দিকে না ইলাস্টিক ফাইবারের এনরিচমেন্ট অনেক বেশি থাকে, এটা অনেক ইলাস্টিক ফাইবার থাকে, এটা অনেক বেশি স্টিফ এবং অনেক বেশি টাফ থাকে। আরো মজার ব্যাপার, ব্যাসিলার ফাইবারটা শুরুর দিকে অনেক মোটা থাকে, শুরুর দিকে একটু মোটা থাকে, বেসিক্যালি একটু থিক বলতে পারেন, থিক বেসমেন্ট মেমব্রেন। এটা আস্তে 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 চিকন হতে থাকে, চিকন হতে 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 এটা একদম শেষের দিকে এসে এটা এই জায়গাটা একদম থিন হয়ে যায়, খুবই থিন হয়ে যায়। এবং এটা এসে যেখানে এন্ডিং করে, এখানে দেখতেছেন এটা একদম গায়ের সাথে লেগে নাই, এই যে জায়গাটা খালি হয়ে গেছে, এই জায়গাটা বলা হয় হেলিকোট্রিমা। আর হেলিকোট্রিমাতে গিয়ে হচ্ছে গিয়ে এই স্ক্যালা ভেস্টিবুলার স্ক্যালা টিম্পানা ইউনাইট করে। তো এই জায়গাটা বেশি স্ট্রং দেখে আমরা পড়েছি না বেসিক্যালি, যে আমরা মনে হয় পড়েছিলাম কেমিস্ট্রিতে, এই কোয়ান্টাম কেমিস্ট্রিতে, যে Planck's constant into the frequency of any electromagnetic wave. So basically যে কোনো মানে ওয়েভ, সেটা মেকানিক্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক হোক, তার ফ্রিকোয়েন্সি যত বেশি তত হাই এনার্জির হবে। তো হাই এনার্জি জিনিসকে রেজিস্ট করার জন্য বা সেটাকে পারসিভ করার জন্য, সেটাকে যদি আপনি রিসিভ করতে চান, তাহলে আপনার মেমব্রেনটাও শক্ত হতে হবে। কারণ পাতলা মেমব্রেনের মধ্যে আপনি খুব হাই এনার্জি, খুব হাই ফ্রিকোয়েন্সি, খুব জোরে আওয়াজ যদি লাগে, তাহলে তো মেমব্রেন ছিঁড়ে যাবে, আপনার হচ্ছে অডিটরি ডিস্টেনশন বা কোনো ধরনের ড্যামেজ হতে পারে। আর তার উপর একটা ছোট কথা, আমরা ফ্রিকোয়েন্সিস দেখেছি না, ফ্রিকোয়েন্সিস হচ্ছে যেগুলো বেশি ফ্রিকোয়েন্সি সেগুলো ছড়ানো হয়, কিন্তু যেগুলো কম ফ্রিকোয়েন্সি সেগুলো কাছাকাছি 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 এইভাবে ফ্রিকোয়েন্সি থাকে যে কোনো সাউন্ড ওয়েভের। তো সাউন্ড ওয়েভ যেরকম ছোট 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 ছোট, তো এগুলো রিসিভও আগে আগে হবে না, আর যেগুলো লম্বা সেগুলোর তো এক একটা মানে আন্দোলন বা এক একটা ইম্প্যাক্ট একটু দূরে দূরে থাকবে। এ কারণে মিডিয়াম ফ্রিকোয়েন্সি গুলা মাঝামাঝি
গুলো খুবই বড় বড় ওয়েভলেন্থের হয় বলে এটা খুব দূরে দূরে পারসিভ হয়, এই কারণে এটা লোয়েস্ট মানে ফ্রিকোয়েন্সি গুলো আমাদের এই পুরো ককলিয়ার একদম শেষ মাথার দিকে এসে আমরা এখানে পারসিভ করি, আর একদম হাই ফ্রিকোয়েন্সির নয়েজ গুলো আমরা একদম সামনের দিকে পারসিভ করি, একদম মানে ককলিয়ার মুখের কাছে। মানে ছবিটা একটু দেখাই, ককলিয়া তো এখান থেকে শুরু হয় না। আচ্ছা আমি জায়গাটা একটু ক্লিয়ার করি। ককলিয়াটা এখান থেকে তো শুরু হয়, রাইট? ককলিয়াটা শুরু হয় এখান থেকে, হাই ফ্রিকোয়েন্সি নয়েজ সবগুলো এখানে পারসিভ করে। এগুলো হচ্ছে মাঝামাঝি জায়গা, এই মাঝামাঝি জায়গাগুলোতে মিডিয়াম ফ্রিকোয়েন্সিস হচ্ছে আমরা পারসিভ করতে পারি, আর ঠিক কাছাকাছি এই অংশটাতে আমরা এই জায়গাটায় এসে আমরা একদম লোয়েস্ট ফ্রিকোয়েন্সির যে নয়েজ গুলো আছে সেগুলোকে আমরা পারসিভ করতে পারি। তো হাই, মিডিয়াম এন্ড লো ফ্রিকোয়েন্সির নয়েজেস কার কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকার তো কথা না আর একবার। আচ্ছা তাহলে এবার একটু এন্ডোককলিয়ার পোটেনশিয়ালটার ব্যাপারে বলি। এটা বেশি ডিটেলসে ম্যাম ধরবেও না আমাদেরকে, তবু একটু জেনে রাখা ভালো জাস্ট যে এটা হচ্ছে এন্ডোককলিয়ার পোটেনশিয়াল এখানে থাকে, এটা হচ্ছে এন্ডোলিম্ফের জন্য তৈরি হয়। এন্ডোলিম্ফের ভিতরে আমাদের একটা স্পেশাল চ্যানেল ওপেন করা লাগে, কারণ এখানকার চ্যানেলটা ভাবে স্পেশালি তৈরি হয়েছে। তো এন্ডোককলিয়ার পোটেনশিয়াল হচ্ছে আমাদের এন্ডোলিম্ফের ভিতরে একটা স্পেশালাইজড একটা লাইনিং থাকে যেটাকে বলা হয় স্ট্রায়া ভাস্কুলারিস। স্ট্রায়া ভাস্কুলারিসের ভিতরে অনেকগুলো ধরনের এপিথেলিয়াল অনেক লেয়ারের লাইনিং আছে, প্লাস এখানে অনেক বেশি হাইলি ভাস্কুলারাইজেশন। মানে আমরা যদি কখনো কোনো একটা ককলিয়ার মডেল কেটে দেখেন ভিতরে, তাহলে দেখবেন কি ব্যাসিলার মেমব্রেন বা স্ক্যালা মেজিয়ার ভিতরে অনেক বেশি ব্লাড ভেসেলস এর মানে এনে ডিপোজিট করে, আর স্পেশালাইজ সেলের মাধ্যমে এখানে পটাশিয়াম আয়নগুলো এসে ওই স্ক্যালা মিডিয়ার ওই এন্ডোলিম্ফের ভিতরে এসে ইনফ্লাক্স হয়, এবং ওই পটাশিয়ামটাকে ইউজ করে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালস তৈরি হয়। তো ঘটনাটা এখানে এরকম, এটাই যে আমাদের হাই কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম এন্ড লো কনসেন্ট্রেশন অফ সোডিয়ামস থাকে, এটা পেরিলিম্ফের এক্স্যাক্টলি অপোজিট। আর ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে গিয়ে পেরিলিম্ফ আর মানে এন্ডোলিম্ফের মাঝখানে 80 মিলিভোল্টের মতো থাকে, আর স্ক্যালা মিডিয়ার সাথে হচ্ছে পজিটিভিটি থাকে আর নেগেটিভিটি বাইরে থাকে, আর এটাই হচ্ছে এন্ডোককলিয়ার পোটেনশিয়াল। আর এটা মেনটেন করা দরকার পড়ে, কারণ এই পটাশিয়াম আমরা ম্যাক্সিমাম টাইম দেখি অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয় হচ্ছে গিয়ে সোডিয়াম ইনফ্লাক্সের জন্য, কিন্তু এই জায়গাটা এক্সেপশনটা হচ্ছে এখানে পটাশিয়াম ইনফ্লাক্সের জন্য হচ্ছে গিয়ে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে। আমাদের কিছু কিছু শরীরের স্পেশাল সেন্সেসের মধ্যে কিছু এক্সেপশন আছে, যেরকম রডস এন্ড কোনস এর মধ্যে পড়েছিলাম, যদি কোনো কিছুর মানে সিক্রেশন কমে যায় তাহলে রড আর কোনটা স্টিমুলেট হয় এবং তখন আমরা ভিজুয়াল পাথওয়েতে কিছু দেখতে পারি, আমরা ভিশনে পড়ে আসছিলাম। ঠিক এখানেও সেম একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা হচ্ছে গিয়ে সোডিয়াম ইনফ্লাক্সের জায়গায় পটাশিয়াম ইনফ্লাক্স হবে, পটাশিয়াম ইনফ্লাক্স হওয়ার কারণে আমরা হচ্ছে গিয়ে একটা মানে অডিটরি স্টিমুলেশন পাবো। এটাই জাস্ট এন্ডোককলিয়ার পোটেনশিয়াল। আচ্ছা এবার আমি বলি আমরা অ্যাকচুয়ালি শব্দ কিভাবে শুনতে পাই। আচ্ছা 4 মিনিট আছে, আমি 4 মিনিটের মধ্যে সবাইকে একটু বলে দিই, একটু তাড়াহুড়ো করে সবাই একটু শুনে নিন। এইখানে এই সেলগুলো দেখছেন, আউটার হেয়ার সেলস, ইনার হেয়ার সেলস সবগুলো একই স্ট্রাকচার দেখতে। আমি সেলটার ব্যাপারে একটু বলতে চাই। এটা মনে করেন একটা হেয়ার সেল, ওকে? বেসমেন্ট মেমব্রেনের উপর একটা হেয়ার সেল এরকম করে আছে, ওকে? হেয়ার সেলগুলোর মজা হচ্ছে হেয়ার সেলগুলোকে হেয়ার সেল বলা হয় কারণ এই সেলগুলোর মাথার উপর এরকম অনেকগুলো অ্যাপিক্যাল সেলুলার সারফেস মডিফিকেশন থাকে, যেগুলোর নাম হচ্ছে গিয়ে স্টেরিওসিলিয়া। আমরা অনেকগুলো পড়ে আসছি না, যে যেমন ফ্লাজেলা, সিলিয়া, তারপর হচ্ছে গিয়ে মাইক্রোভিলাই, এরকম আরেকটা পড়েছিলাম স্টেরিওসিলিয়া, এটা হচ্ছে স্টেরিওসিলিয়া, ওকে? এগুলো হচ্ছে স্টেরিওসিলিয়া, এবং তাদের মধ্যে একটা খুবই বড় একটা স্টেরিওসিলিয়া আছে, এটার নাম হচ্ছে কাইনোসিলিয়াম, ওকে? কাইনোসিলিয়াম। এই স্ট্রাকচারটুকু বুঝতে পারছেন? আর এটা হচ্ছে আমাদের সেল বডি, এখানে নিউক্লিয়াস, আর ঠিক এটার নিচে হচ্ছে এই জায়গাটায় এই নিউরনের ইনারভেশন থাকে, আমাদের অ্যাক্সন টার্মিনালটা এই জায়গাটায় থাকে, এই জায়গাটা, এখান থেকে হচ্ছে আমাদের রিসেপশনটা ঘটে, এই জায়গাটায় রিসেপশনটা ঘটে। এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছি? তাহলে আমি নেক্সট আরেকটা জায়গায় ছবিতে যাচ্ছি, ওকে? কোন ছবিটাতে বলবো? ওকে আচ্ছা এটাতেই বলি। লাইক কোন একটা সাউন্ড ওয়েভ যখন পাস হয়ে আসে, তার আচ্ছা প্রথম ছবিতে যেতে হবে আমাদের। কোন একটা সাউন্ড ওয়েভ যখন পাস হয়ে আসে, তখন এই সাউন্ড ওয়েভটা পাস হয়ে আসার সময় এই ওভাল উইন্ডো, যেমন মানে সাউন্ড ওয়েভটা কি বেসিক্যালি কিভাবে পাস হয়, এখানে আমাদের একটা সাইনোসয়েডাল একটা সাউন্ড ওয়েভ আসলো, এন্ট্রি করে এটা টিম্প্যানিক মেমব্রেনটাকে ভাইব্রেট করলো। টিম্প্যানিক মেমব্রেনটা যখনই ভাইব্রেট করলো তখনই ম্যালিয়াসটা ভাইব্রেট করলো, করে ইনকাসটা ভাইব্রেট করলো, এটা ট্রান্সমিট হতে হতে স্টেপিসকে ভাইব্রেট করলো, যখন স্টেপিস ভাইব্রেটেড হলো তখন স্টেপিস ওভাল উইন্ডোটাকে ভাইব্রেট করলো, এবং ওভাল উইন্ডোটা ডাইরেক্টলি স্ক্যালা ভেস্টিবুলার
স্ক্যালা ভেস্টিবুলার পেরিলিম্ফের সাথে কানেক্টেড। তো তার মানে ওভাল উইন্ডোটা যদি ভাইব্রেটেড হয় বা ওভাল উইন্ডোটা যদি আপনার হচ্ছে কম্পিত হয়, তাহলে এখান থেকে এই জিনিসটা বেসিক্যালি এই ভিতরে ফ্লুইডটাকে কম্পন করবে, ফ্লুইডটাকে কাঁপাবে। তাহলে এটার ভিতরে একটা ফ্লুইড আছে না, এই যে ফ্লুইডটা, এই যে পেরিলিম্ফ আছে না, এই ভিতরে পেরিলিম্ফটা ভাইব্রেট হবে। যখনই পেরিলিম্ফটা ভাইব্রেট হবে, তখন এই পেরিলিম্ফটা ভাইব্রেট হওয়ার কারণে এটা রিজনাস মেমব্রেনকে প্রচন্ড পরিমাণে ভাইব্রেট করতে থাকবে। যখন রিজনাস মেমব্রেনকে ভাইব্রেট করতে থাকবে, তখন এই ভাইব্রেশনটা পাস হয়ে স্ক্যালা মিডিয়াতে চলে আসবে। এইখানে এন্ডোলিম্ফটা এরকম আন্দোলিত হবে। বেসিক্যালি পানির ভিতরে পুকুরের পানিতে পাথর ফেললে পাথর যেভাবে হচ্ছে গিয়ে মানে পানিটাকে আন্দোলিত করে না, এভাবে এন্ডোলিম্ফটা ভিতরে ভাইব্রেট হবে। যখন এন্ডোলিম্ফটা নড়াতে চড়াতে থাকবে, কিভাবে করবে আমি একটু বলি। এই জায়গাটা বেসিক্যালি তো আমাদের স্টেরিওসিলিয়াম, স্কাইনোসিলিয়াম সবই আছে। এইখানে এই জায়গাটা আমাদের এন্ডোলিম্ফ, এই খালি জায়গাটা, এই সাদা জায়গাটা হচ্ছে এন্ডোলিম্ফ আমাদের। এই এন্ডোলিম্ফটা যখনই হচ্ছে পানিটা ভাইব্রেট করতেছে, তখন এর টেক্টোরিয়াল মেমব্রেনটা না নড়াচড়া শুরু করে। এর টেক্টোরিয়াল মেমব্রেনটা নড়াচড়া শুরু করে। এর টেক্টোরিয়াল মেমব্রেনের ঠিক নিচে হচ্ছে আউটার হেয়ার সেলস আর ইনার হেয়ার সেলস। এই ইনার হেয়ার সেলস এর মাথায় যে স্টেরিওসিলিয়া গুলো থাকে, এই স্টেরিওসিলিয়া বেসিক্যালি আমাদের হাত দিয়ে আমরা যেরকম আমাদের চুলকে নাড়াই না, এরকম টেক্টোরিয়াল মেমব্রেন এই স্টেরিওসিলিয়া গুলোকে এরকম নড়াতে থাকে। যখন এরকম নড়াতে থাকে, তখন একটা মজার কাণ্ড ঘটে। আমি এই কাহিনী একটু বলে নিই। স্টেরিওসিলিয়া গুলোর মাথায় মাথায় এরকম একটার সাথে আরেকটা এরকম প্রোটিন দিয়ে কানেক্টেড থাকে, এরকম প্রোটিন দিয়ে কানেক্টেড থাকে। আর এই স্টেরিওসিলিয়ার গুলো ঠিক কাছাকাছি এরকম ছোট ছোট চ্যানেল থাকে, পটাশিয়াম গেটেড চ্যানেল, মানে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল থাকে এগুলো, মানে ইলেকট্রোমেকানিক্যাল পটাশিয়াম চ্যানেল থাকে এগুলোর নাম। আচ্ছা গাইজ, 1 মিনিট বাকি আছে, আমি নতুন করে আবার মিটিং এ সবাই জয়েন করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই মিটিংটা এন্ড করে দিচ্ছি। আচ্ছা দোস্ত, আচ্ছা তো সবাই আবার এটার মধ্যে জয়েন করো। এবং এই গেটগুলো আছে না, পটাশিয়াম গেটেড এই চ্যানেলগুলো সব ওপেন হয়ে যায়। যখন এই চ্যানেলগুলো ওপেন হয়, আমি বলেছিলাম না পটাশিয়াম হচ্ছে গিয়ে খুবই হাইলি এনরিচ থাকে এন্ডোলিম্ফের ভিতরে, তখনই পটাশিয়াম ভিতরে এন্টার করা স্টার্ট করে। পটাশিয়াম এন্টার করতেই থাকে, পটাশিয়াম অনেক বেশি এন্টার করে। পটাশিয়াম যখন এন্টার করে, পটাশিয়ামটা পজিটিভ চার্জ না, তো সেলের ভিতরে যখনই পজিটিভিটি এন্টার করা স্টার্ট করে, তখন সেলের ভিতরে কি ঘটে কেউ বলতে পারবে? ডিপোলারাইজেশন। এক্স্যাক্টলি, ডিপোলারাইজেশন করলে সেলটা হচ্ছে ভিতরে ভোল্টেজ বেড়ে গেছে। ভোল্টেজ মানে কি? পজিটিভিটি বেড়ে গেছে। সো যখনই পজিটিভিটি বেড়ে যায়, এই ভোল্টেজ চেঞ্জের কারণে সেলের ভিতরে আরো একটা চ্যানেল আছে। এই চ্যানেলটা স্পেশাল চ্যানেল, এটা হচ্ছে ভোল্টেজ গেটেড। সবাই এটা নাম জানি, ভোল্টেজ গেটেড কি চ্যানেল কে বলতে পারবা? ক্যালসিয়াম চ্যানেল। এই চ্যানেলটার নাম হচ্ছে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল বলা হয় এটাকে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল বলা হয়। তো ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলের বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে এই চ্যানেলটাতে যখনই হচ্ছে ভিতরে ইন্টারনাল ভোল্টেজ বেড়ে যায়, তখনই এই চ্যানেলটা ওপেন করে। এবং ওই এন্ডোলিম্ফের ভিতরে কিন্তু আবার ক্যালসিয়ামও আছে। ক্যালসিয়াম এরকম করে এন্টার করা স্টার্ট করে, ক্যালসিয়াম হু হু করে ভিতরে ঢোকা শুরু করে। এখন ক্যালসিয়াম ঢুকতেছে, ওকে, ক্যালসিয়াম এরকম করে ক্যালসিয়াম ঢুকতে থাকে। যখনই ক্যালসিয়াম ঢুকতে থাকে চ্যানেলের ভিতরে, তখনই ঘটনাটা ঘটে কি, এই প্রত্যেকটা হেয়ার সেলের ভিতরে এরকম অনেক ছোট ছোট ভেসিকলস থাকে। আচ্ছা, আমরা অনেক আগে থেকে পড়ে আসছি না, সেলে ক্যালসিয়াম এন্টার করার একমাত্র পারপাস কি, কেউ বলতে পারবা? ইউজুয়ালি মানে মেজরিটি অফ দ্য কেসে ক্যালসিয়াম এন্টার করার পারপাস কি? যে স্মুথ মাসেলের কন্ট্রাকশন। কেউ কি জানে? এটা তো শুধু মাসলস এর ক্ষেত্রে, জেনারেলাইজ যে কোনো সেলের ভিতরে যেগুলো হচ্ছে ট্রান্সমিশন করতে সাহায্য করে, এসব সেলের ভিতরে ক্যালসিয়াম এন্টারিং এর আচ্ছা, ভেসিকল গুলা, ওই যে ভেসিকল গুলাকে হচ্ছে গিয়ে যে সবচেয়ে মজার কাজ এটা, এক্সারসাইটিস করে, এক্সারসাইটিস। হ্যাঁ, আমাদের হেয়ার সেলস এর ভিতরে এরকম অনেকগুলো ভেসিকল থাকে, এরকম এটার ভিতরে নিউরোট্রান্সমিটারস থাকে, কিছু নিউরোট্রান্সমিটারস, আমি একটু পরে নামটা বলছি। যখনই ক্যালসিয়াম গুলো এন্টার করে না, ক্যালসিয়ামের ম্যাক্সিমাম টাইম আমরা কাজ দেখেছি, লাইক যখন নার্ভাস এন্ডিং এক্সন টার্মিনাল থেকে ক্যালসিয়াম এন্টার করে, তখন হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। তারপর হচ্ছে যখন ফার্টিলাইজেশনের সময় গ্যামেটকে স্পার্ম ওভামকে স্পার্ম ফার্টিলাইজ করে, তখন এর ভিতরে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে ক্যালসিয়াম ঢুকে যায়। তারপর এক্সোসাইটোসিসের কারণে কিছু সাবস্টেন্স বের হয়ে ওটাকে ইম্পারমিয়েবল বানিয়ে দেয়। ঠিক একইভাবে এখানেও ক্যালসিয়াম এন্টার করার কারণে ক্যালসিয়াম এখানে এটার ভিতরে অনেকগুলো ভেসিকল থাকে, ভেসিকলের ভিতরে এরকম নিউরোট্রান্সমিটারস থাকে, কিছু নিউরোট্রান্সমিটারস। এই নিউরোট্রান্সমিটারস গুলোকে সে হচ্ছে ভেসিকল গুলোকে এই ঠিক নিচে মেমব্রেন দিয়ে এক্সোসাইটোসিস করতে হেল্প করে। এখানে
এসে এক্সোসাইটোসিস করা শুরু করে। আর ঠিক এর নিচে এই যে নার্ভ এন্ডিং গুলো থাকে, এই নার্ভ এন্ডিং এ গিয়ে এই নিউরোট্রান্সমিটার গুলো অ্যাটাচ হয়, এবং এই নিউরোট্রান্সমিটারটা যেটা আমাদের কানের ভিতরে এই হেয়ার সেলের ভিতরে থাকে সেটা হচ্ছে গ্লুটামেট। আচ্ছা, গ্লুটামেট কি এক্সাইটেটরি না ইনহিবিটরি? কে বলতে পারবা গ্লুটামেট কি এক্সাইটেটরি না ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার? গ্লুটামেট এক্সাইটেটরি হওয়ার কথা। গ্লুটামেট হচ্ছে এখানে এক্সাইটেটরি, কারণ এক্সাইটেটরি না হলে যদি ইনহিবিটরি হতো তাহলে আমরা কানেই তো শুনতে পারতাম না, এটা তো কমন সেন্স। গ্লুটামেট হচ্ছে এখানে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। বেসিক্যালি ফার্স্টে পটাশিয়াম এন্টার করবে, পটাশিয়াম এন্টার করার কারণে মেকানিক্যাল ফোর্সের জন্য পটাশিয়াম এন্টার করবে, যখনই পটাশিয়াম এন্টার করবে পটাশিয়াম ডিপোলারাইজ করবে সেলকে পটাশিয়াম ডিপোলারাইজ করলে ক্যালসিয়াম আয়ন এন্টার করবে, যখনই ক্যালসিয়াম আয়ন এন্টার করবে সেটা এর ভিতরে কিছু বেসিকলস আছে, এই বেসিকল গুলোকে এক্সোসাইটোসিস করতে হেল্প করবে সেলের এই বেসমেন্ট মেমব্রেন দিয়ে, এই বেসমেন্ট বরাবর একে বেজাল সারফেস বরাবর এক্সোসাইটোসিস করতে হেল্প করবে। আর এগুলো এক্সোসাইটোসিস হওয়ার পর ওই বেসিক্যালের ভিতর থেকে গ্লুটামেট রিলিজ হয়ে এক্সন টার্মিনাল গুলোতে যে অ্যাটাচ হবে, যখন এক্সন টার্মিনালে গিয়ে অ্যাটাচ হবে, এই এক্সন টার্মিনালে গিয়ে অ্যাটাচ হবে, যখন এক্সন টার্মিনালে অ্যাটাচ হবে তখনই এটা এক্সাইটেড হবে, এক্সাইটেড হলে একটা নার্ভাস ইম্পালস জেনারেট হবে, নার্ভ ইম্পালস বা একটা নিউরোট্রান্সমিশন, তখন সেটা এই নার্ভ দিয়ে পাস হয়ে এই কক্লিয়ার ব্রাঞ্চ দিয়ে পাস হয়ে কক্লিয়ার ব্রাঞ্চ অফ দ্য ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ দিয়ে আমাদের সেরিব্রাল কর্টেক্সে হচ্ছে সিগন্যাল নিয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের টোটাল অডিটরি পাথওয়ে। এই পুরো জিনিসটাতে কোথাও কারো কোনো কোশ্চেন আছে? আমি এতক্ষণ যা বলেছি গাইস, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো যে কোনো একটা পোরশন বা কোনো একটা স্টেপ বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, দেন আই এম মুভিং ফরওয়ার্ড। আমি এতক্ষণ কিন্তু হচ্ছে গিয়ে অডিটরি পাথওয়ে বলেছি। অডিটরি পাথওয়েতে আপনি অডিশন মানে কোনো একটা সাউন্ড বা কোনো একটা অডিটরি স্টিমুলাসকে কিভাবে রিসিভ করেন, এখন এটা কর্টিক্যাল লেভেলে গিয়ে কিভাবে ইন্টারপ্রেটেড হয় সেটা সম্পর্কে এখন আমরা জানবো। এখানে জাস্ট কয়েকটা শব্দ আমি হাইলাইট করে দিই, এই কয়েকটা পয়েন্ট আপনাদের খুবই ভালো করে মনে রাখতে হবে। শব্দগুলো একটু শুনুন। নার্ভ ফাইবারস ফ্রম স্পাইরাল গ্যাংলিয়ন অফ কর্টি, এটা এন্টার করে কোথায়? ডরসাল এন্ড ভেন্ট্রাল কক্লিয়ার নিউক্লিয়াই। এটা কোথায় থাকে? আপার পার্ট অফ দ্য মেডুলাতে। নেক্সট, সেকেন্ড অর্ডার নিউরন কোথায় যায়? সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াস, ওকে, ব্রেন স্টেমের, এবং এটা অপোজিট সাইড, এটা ডেকা সেট করে। থার্ড, সেকেন্ড অর্ডার নিউরন থেকে থার্ড অর্ডার নিউরন যায় ল্যাটারাল লেমিনস্কাস দিয়ে পাস হয়ে উপরের দিকে, ল্যাটারাল লেমিনস্কাস দিয়ে পাস হয়ে উপরের দিকে যায়। আর এরপর এগুলা পাস হতে হতে এগুলা পৌঁছায় ইনফেরিয়র কলিকিউলাসে। ইনফেরিয়র কলিকিউলাস থেকে এই নার্ভগুলো সিন্যাপস করে পাথওয়েটা পাস করে মিডিয়াল জেনিকুলেট নিউক্লিয়াস। মিডিয়াল জেনিকুলেট নিউক্লিয়াস হচ্ছে বেসিক্যালি আমাদের থ্যালামাসের মধ্যে। আর এগুলা আলটিমেটলি ওইখান থেকে অনেকগুলা ফাইবার রেডিয়েট করতে করতে অডিটরি রেডিয়েশন বলে, যেমন আমরা অপটিক রেডিয়েশন শুনেছি, এরকম অডিটরি রেডিয়েশন আছে। এরপর সেটা যায় ফাইনালি আমাদের ব্রেনের অডিটরি কর্টেক্স, আমাদের সেরিব্রাল, যেটা হচ্ছে গিয়ে সুপিরিয়র জাইরাস অফ দ্য টেম্পোরাল লোবে আছে। ওকে, আমার এই হাইলাইটেড মার্কিং গুলো সবাই দেখতে পেরেছো? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমাদের জন্য কাজে লাগবে, এটা তোমাদের জন্য কাজের জিনিস। এই লাইন, এই প্রত্যেকটা জাস্ট এই ওয়ার্ড গুলো মনে রাখো যে আমাদের কোনটা দরকার। হ্যালো তালহা, অডিও অফ হয়ে গেল। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? সরি, আমি একটু মানে আমি একটু হ্যাঁ, ব্রেক নিয়েছিলাম। ঠিক আছে। আচ্ছা দেখুন, আচ্ছা এখন দেখুন, আমাদেরকে এখন জাস্ট কয়েকটা জিনিস দেখতে হবে। এই অডিটরি পাথওয়েটা জাস্ট কোথায় কোন কোন নিউক্লিয়াস আছে এটা আমাদের রিটেনে কখনো আসে না। রিটেনে জাস্ট শুনেছি যে চট্টগ্রাম ইউনিভার্সিটি আন্ডার যারা আছে তাদের এখানে আসে। আমাদের এখানে এটা ভাইভাতে খুব ভালো করে ধরে থাকে যে মানে ফাইবারস গুলো কিভাবে পাস হয়। আর এটার সাথে রিলেটেড কিছু ক্লিনিক্যাল পোর্শন আছে, লাইক এই ফাইবারে বা কোনো নিউক্লিয়াইতে কোনো ড্যামেজ হলে আপনার কোন ধরনের মানে অডিটরি ডিফেক্ট দেখা দিতে পারে, জাস্ট ওইটার উপরই বেস করে। তো আমি একটু বলি, এখানে যে আমাদের কক্লিয়ার নার্ভ আছে,
ককলিয়ার ডিভিশন অফ দ্য ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, এইটা পাস হয় হচ্ছে স্পাইরাল গ্যাংলিয়ন অফ কর্টি দিয়ে। এটা ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল নিউক্লিয়াই লোকেটেড ইন দ্য মেডুলা। মেডুলাতে ডরসাল আর ভেন্ট্রাল নিউক্লিয়াতে গিয়ে এটা মানে হচ্ছে গিয়ে সিন্যাপস করে। এই গেল আমার ফার্স্ট অর্ডার নিউরন। তো এখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন পাস হয়। সেকেন্ড অর্ডার নিউরনের মধ্যে মেজরিটি অফ দ্য নিউরন ডেকাসেট করে অপর পাশে কন্ট্রোল্যাট্রাল সাইডে চলে আসে, এই উল্টা সাইডে, যখন মানে ডান সাইড থেকে লেফট সাইডে চলে আসে। লেফট সাইড থেকে এটা পৌঁছাতে 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 পন্সে চলে আসে। পন্সে আমরা পড়েছি না সবাই, পন্সের স্ট্রাকচারটা তো এরকম মনে আছে তাই না? পন্স দেখতে হচ্ছে এরকম, পন্সের সামনের পোর্শনটা। আচ্ছা তালহা, এই হ্যাঁ তাহলে এখানে ওই যে স্পাইরাল গ্যাংলিয়নের নিউরন গুলা ফার্স্ট অর্ডার নিউরন হওয়ার কথা না, আর ভেন্ট্রাল ডরসাল নিউরন। ককলিয়ার নিউক্লিয়ার সেকেন্ড হ্যাঁ অর্ডার আমি তো ওটাই নিউরন বললাম, হওয়ার ওগুলো তো কথা। ফার্স্ট অর্ডার নিউরন। এখান থেকে তো সেকেন্ড অর্ডার, এরপর এটার পরে সেকেন্ড অর্ডার নিউরন আসবে হচ্ছে ডরসাল এন্ড ভেন্ট্রাল ককলিয়ার নিউক্লিয়াই থেকে। এখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন আসবে। আমি তো ওটাই বললাম। না মনে হয় যেন ফার্স্ট শুনছি, এই কারণে আমার কাছে একটু কনফিউজ মনে হলো। মানে আমি বলি, এই যে স্পাইরাল গ্যাংলিয়ন অফ কর্টি আছে না, এটা ফার্স্ট অর্ডার নিউরন। এটা আসবে ডরসাল এন্ড ভেন্ট্রাল এই নিউক্লিয়াই অফ দ্য মেডুলা। এখান থেকে তারপর সেকেন্ড অর্ডার নিউরন বের হবে। এই সেকেন্ড অর্ডার নিউরন পাস হতে হতে টার্মিনেট করবে সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াস। আমাদের এই যে পন্সের স্ট্রাকচারটা মানে অ্যান্টেরিয়রলি একটা স্ট্রাকচার দেখেছিলাম না, মনে আছে? সামনে দুই পাশে আমাদের দুটো পিরামিড থাকে, আর পিরামিডের দুই পাশে দুটো অলিভ থাকে। এ দুটো মনে আছে? পন্সের সুপিরিয়র অ্যানাটমিতে পড়েছিলাম। হ্যাঁ, এই অলিভারি, হ্যাঁ অলিভের উপরে যে সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস আছে এই যে সামনে সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াস, এটা হচ্ছে অলিভ পোর্শনে থাকে। এখানে টার্মিনেট করে এখান থেকে আরো একটা নতুন অর্ডারের নিউরন জেনারেট করে, এবং সেটা হচ্ছে পন্সের ল্যাটারাল লিমস্কাস দিয়ে পাস হতে 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 ইনফেরিয়র কলিকুলাস পর্যন্ত আসে। আমরা মিড ব্রেনের মধ্যে পড়েছিলাম না, মিড ব্রেনের দুটো পেডাঙ্কল ঠিক পিছনে, হ্যাঁ পোস্টেরিয়র একদম পিছনে, পিছন দিকে এরকম দুটো গোল গোল এলিভেশন দেখতে পাই। উপরের গুলোকে বলা হয় সুপিরিয়র কলিকিউলাস, নিচের গুলোকে বলা হয় ইনফেরিয়র কলিকিউলাস। এ ঠিক ইনফেরিয়র কলিকিউলাস এসে আরেকবার টার্মিনেট করবে, এবং এটা তো মিড ব্রেন। মিড ব্রেন মানে কি? মিড ব্রেনের ঠিক উপরে কি? থ্যালামাস। এখন মিড ব্রেনে আসলো, মিড ব্রেনের উপর এখন থ্যালামাস আসবে। থ্যালামাসের এই মিডিয়াল জেনিকুলেট নিউক্লিয়াস এই পর্যন্ত আরেকটা নিউরন যাবে। সো আমরা কয়টা নিউরন দেখলাম? এখানে একটা ফার্স্ট নিউরন দেখলাম, তারপর সেকেন্ড নিউরন হচ্ছে এখানে দেখলাম, তারপর এখান থেকে হচ্ছে থার্ড নিউরন দেখলাম, এখান থেকে তারপর এখান পর্যন্ত এই যে থার্ড নিউরন এখান থেকে পাস করলো, এখানে দেখলাম ফোর্থ নিউরন, তারপর এখানে মিডিয়াল জেনিকুলেট নিউক্লিয়াস আর একটা ফিফথ অর্ডারের নিউরন দেখলাম। তো মিডিয়াল জেনিকুলেট নিউক্লিয়াস পর্যন্ত আমাদের ফিফথ অর্ডার নিউরন। ফিফথ অর্ডার নিউরনটা এই থ্যালামাসের মিডিয়াল জেনিকুলেট নিউক্লিয়াসে গিয়ে টার্মিনেট করবে। আলটিমেটলি এই টার্মিনেশনটা আরেকটা লাস্ট অর্ডার অফ নিউরন পাস হতে 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 প্রাইমারি অডিটরি কর্টেক্সে গিয়ে টার্মিনেট করে শেষ হয়ে যাবে। এবং প্রাইমারি অডিটরি কর্টেক্সটা কোথায়? আমাদের ব্রেনের স্ট্রাকচার যদি মনে করি, ব্রেনটা যদি, হ্যাঁ আমাদের স্ট্রাকচার যদি দেখতে এরকম হয় আমাদের ব্রেনটা, তাহলে এটা আমাদের টেম্পোরাল লোব না, এই অংশটা টেম্পোরাল লোবের এই সুপিরিয়র জাইরাস পার্টটা আছে না, সুপিরিয়র জাইরাস এখানে অডিটরি কর্টেক্স আছে, যে একটা অংশ আছে, এটার নাম কি জানি, ইনসুলা। ইনসুলার সামনে থাকে এটা, ইফ আই এম নট রং। টেম্পোরাল লোবের এখানে গিয়ে মানে এটা টার্মিনেট করে, এটাকে বলে প্রাইমারি অডিটরি কর্টেক্স। এটা কি বুঝতে পেরেছি আমরা এই পুরো সেন্ট্রাল অডিটরি মেকানিজমটা? বুঝতে পারছি। গাইজ এই পাথওয়েটা একটু ভালো করে মনে রাখো, ভাইভাতে ধরতে পারে টিচাররা খুব সুন্দর করে। রিটেনে আমি তেমন আসতে দেখিনি, কারণ আরো অনেক ইম্পর্টেন্ট মানে নার্ভাস পাথওয়েজ আমাদের পড়া লাগে। তো এই পাথওয়ের মধ্যে থেকে একটু জেনে রাখা ভালো। যেমন একটা আছে লাইক আমাদের ককলিয়ার নার্ভের যদি লিজিয়ন হয়, ককলিয়ার নার্ভের লিজিয়ন হলে তো ডাইরেক্ট আমরা তো মানে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, আমরা কানে শুনতে পারবো না, এটা হচ্ছে ডেফনেস। আরেকটা আছে unilateral lesion of auditory pathway above the cochlear nuclei causes diminished hearing. এই cochlear nuclei আছে না ভেস্টিবুলার, এই যে আপনার হচ্ছে এই ভেন্ট্রাল আর ডরসাল cochlear nuclei, এটার উপরে যদি কোনো মানে ডিমিশন, মানে উপরে যদি কোনো লিজিয়ন হয়, কাটাকাটি বা কোনো মানে ইনজুরি হয়, তাহলে আমরা কম শুনতে পারবো। আর আরেকটা হচ্ছে গিয়ে যে অর্গান অফ কর্টির যে হেয়ার সেলের ডিজেনারেশন, এটা হলে আপনার এটাকে বলা হয় প্রেসবাইকিউসিস, এই যে একটা রোগ, এই সমস্যাটা। এই হেয়ার সেলের যদি ডিজেনারেশন হয়ে যায় না, তাহলে একটা রোগ জন্মায় বা একটা ডিজিজ হয়। এই ডিজিজটার নাম হচ্ছে প্রেসবাইকিউসিস। প্রেসবাইকিউসিস বলা হয় এটাকে, ওকে। এবং এটা হচ্ছে গিয়ে যত মানুষ বয়স যেতে থাকলে আমরা দেখি না মানুষ কানে কম শোনা শুরু করে। তো কানে কম শোনা যদি শুরু করে থাকে, তখন মানুষের সমস্যা হয় মানে ঠিকমতো কথা বলতে বা কথা শুনতে, কথা পারসিভ করতে, এবং এটা বয়সের সাথে সাথে ডিজেনারেট করতে পারে। এটা বেসিক্যালি আমাদের ওল্ড এজে গিয়ে এটা ডেভেলপ করে প্রেসবাইকিউসিস। আচ্ছা, আমি আর
আরেকটা লাস্ট বলে নিই, আরেকটা সমস্যা, হ্যাঁ এটা ক্লিন করি। আরেকটা সমস্যা এখানে দেখতে হবে, এই প্রবলেমটা এই যে এখানে দেখেন এই সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াসটা আছে না, এই জায়গাটা যদি কোনো লিজিয়ন হয়, that will lead to poor localization of sound। এই কথাটার কি মানে বলতে পারবে আমাকে? মানে শব্দটা কোন জায়গা থেকে আসতেছে, মানে ওটা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি। আর সব উত্তর হাসনাতে দিচ্ছে, অন্য কেউ রেসপন্ড করতেছেন না কেন ভাইজান? আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন না আমার কথা? শুনতে পারতেছি, কিন্তু হাসনাতিকেও ফার্স্ট সবাই একটু রেসপন্ড করলে ভালো হয়। হাসনাত তো আমাদের মানে জিনিয়াস ব্রো, তো হাসনাত ব্রোকে একটু ট্যাকেল দেওয়া উচিত না? তো পুয়ার লোকালাইজেশন অফ সাউন্ড বেসিক্যালি হচ্ছে কি, আপনি বুঝতেছেন আপনি একটা শব্দ শুনতেছেন, কেউ কথা বলতেছে বা কেউ আপনাকে ডাকতেছে, কোন দিক থেকে ডাকতেছে, আওয়াজটা কোন দিক থেকে আসতেছে, খালি এটা বুঝতে পারবেন না। যদি কোনো কারণে এই সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াসের লিজিয়ন হয় কোনোভাবে, যদি এখানে কোনো ড্যামেজ হয়, আমাদের পন্টাইন ড্যামেজ বলে যেটাকে, পন্টাইন ইনজুরি হলে, সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াসের ড্যামেজ হলে আমাদের লোকালাইজেশনটা নষ্ট হয়ে যাবে। এই এতক্ষণ পর্যন্ত সব অডিটরি নার্ভাস পাথওয়ে বেসিক্যালি আজকের পড়াটুকু শেষ। শুধুমাত্র একটা জিনিস বাকি আছে যেটা এক্সট্রা আমাদের ম্যাম ধরবে, আমরা খালি ওইটুকু একটু এক্সট্রা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদের ইচ্ছা আছে এক্সট্রাটুকু পড়ার ব্যাপারে? এটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন ক্লাস, এটা আমাদের প্র্যাকটিক্যালে আছে। আমাদের এখনো পর্যন্ত ফিজিওলজি প্র্যাকটিক্যাল তো ঠিকমতো করতে পারি না, বাট এটা আমাদের ফিজিওলজি প্র্যাকটিক্যালে আছে। সেই জিনিসটা হচ্ছে ড্রাম রোল প্লিজ, ওয়েবার এন্ড রিনে টেস্ট। এটা সম্পর্কে কে কে জানেন? কন্ডাক্টিভ ডিফনেস আর হচ্ছে গিয়ে নার্ভাস ডিফনেস এর একটা সেন্সরি নিউরাল ডিফনেস। হ্যাঁ, আমরা আজকে ডিফনেস সম্পর্কে একটু জানবো, আর একজন মানুষ কি কানে কোথায় কম শুনছে এবং কিভাবে কম শুনছে এইটা আমরা ইন্টারপ্রেট করার ট্রাই করব এই ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে। তো ওয়েবার এন্ড রিনে টেস্ট করার জন্য আমাদের একটা ফিজিক্যাল অবজেক্ট লাগবে, সেই অবজেক্টটা হচ্ছে একটা টিউনিং ফোর্ক, আর তার সাথে একটা পেশেন্ট লাগবে, কারণ তার নিজের কানে সমস্যা, আমরা তো অন্য কারো কানে সমস্যা চেক করতে পারি না। তো হিয়ারিং ডিফেক্টের ব্যাপারে আমি আগে একটু বলে বুঝিয়ে নিই, মানে রিনে টেস্ট আর ওয়েবার টেস্টটা কি, আগে এটা একটু বুঝিয়ে দিই। রিনে টেস্ট হচ্ছে গিয়ে আমাদের কানের ঠিক পিছনে, আমরা সবাই একটু আঙ্গুল দেই তো, একটা বনির প্রজেকশন ধরতে পারছি না, এটার নাম কি? আমাদের কানের পিছনে একটা বনি প্রজেকশন আছে না, এই বনি প্রজেকশনটার নাম কি আমাদের কানের পিছনে? আরে কি জানি ভুলে তো গেছি। ম্যাস্ট্রেট প্রসেস। না মাস্টার প্রসেস, হ্যাঁ ম্যাস্ট্রেট প্রসেসের কথা মনে নেই? ওই যে আমাদের মানে বোনের ভিতরে থাকে, টেম্পোরাল বোনের মধ্যে ম্যাস্ট্রেট প্রসেস এরকম করে, আর সামনে স্টাইলার প্রসেস। তো ম্যাস্ট্রেট প্রসেস কানে ঠিক পিছনে থাকে। এখন পুরো আমাদের কন্ডাক্টিভ পাথওয়ের একটা চিরাচরিত, খুবই চিরাচরিত এবং একটা স্বতঃসিদ্ধ একটা রুল হচ্ছে এয়ার কন্ডাকশন উইল অলওয়েজ বি গ্রেটার দেন বোন কন্ডাকশন। এটা হচ্ছে সুস্থ মানুষের ক্ষেত্রে সত্য। মানে হচ্ছে আপনি কান দিয়ে যত ভালো শুনতে পারেন, সেটা বোন থেকে বোন বরাবর, মানে বোন দিয়ে শোনার চেয়ে বেশি ইজি, মানে সেটা আপনি ভালো শুনতে পারবেন। এই জন্য এই টেস্টটা করা হয় রিনে টেস্ট। রিনে টেস্টটা কি, একটা টিউনিং ফোর্ক নিব, টিউনিং ফোর্কটা নিয়ে একটা শক্ত জায়গার মধ্যে খুব জোরে বাড়িয়ে দেবো, তখন টিউনিং ফোর্কটা ভাইব্রেট করা স্টার্ট করবে। তখন এই নডিউল পার্টটা আমি পেশেন্টের এই ম্যাস্ট্রেট প্রসেসের মধ্যে ধরে জিজ্ঞেস করবো কি, আচ্ছা স্যার আপনি কি যখন শুনতে পাবেন না যে এই শব্দটা বন্ধ হয়ে গেছে আমাকে একটু জাস্ট জানাবেন। তো সে যখন শব্দটা বন্ধ হয়ে যাবে, বলবে যে আমি এখন আর শুনতে পাচ্ছি না, তখনই সাথে সাথে টিউনিং ফোর্কটা ওই পেশেন্টের কানের সামনে এনে ধরবেন। কানের সামনে এনে ধরলে এতক্ষণ তো সে শুনছিল বোন দিয়ে, সে তার ম্যাস্ট্রেট বোন দিয়ে এই স্টিমুলেশনটা, ভাইব্রেশনটা বোন দিয়ে পাস হতে 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 এই বোনটাকে, মানে এই ম্যাস্ট্রেট বোনটা বেসিক্যালি অক্সিপিটাল, টেম্পোরাল, প্যারাইটাল সবাই একসাথে কানেক্টেড না, তো ম্যাস্ট্রেট বোনের ভাইব্রেশনটা তো পাস হতে 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 বোন কন্ডাকশন হয়ে এই নার্ভকে স্টিমুলেট করবে। তো সে এতক্ষণ ধরে বোন কন্ডাকশন শুনতেছিল। তো এখন যখন কানের সামনে এসে ধরবেন, একটা পেশেন্ট যদি সুস্থ হয় সে বলবে কি, আমি এখনো কানে ঠিক মতো শুনতে পাচ্ছি, মানে এখন আমি কানে আওয়াজ আসতেছে, তার মানে অবশ্যই বোন কন্ডাকশন শেষ, বোন কন্ডাকশন শেষ, কিন্তু এখনো এয়ার কন্ডাকশন চলতেছে, তার মানে তার কানটা ঠিক আছে, তার কন্ডাকটিভ ডেফনেস নাই, তার কানে কোনো সমস্যা নাই। কিন্তু যদি পেশেন্ট বলে যে মনে করো তুমি টিউনিং ফোর্কটা বাড়ি দিয়ে তার বোনের মধ্যে রাখলা, ম্যাস্ট্রেট প্রসেসের মধ্যে রাখলা, রাখার পরে
বললো কি স্যার আপনি যখন শুনতে পাবেন না আমাকে বলবেন, বললো যে আমি শুনতে পাচ্ছি না, তারপর গিয়ে তার কানের সামনে ধরলেন, এখন শুনতে পাচ্ছেন? তখন সে বলবে আমি এখন কানে শুনতে পাচ্ছি না, তাহলে কনফার্ম তার কানে এই জায়গায় কন্ডাক্টিভ ডেফনেস আছে, মানে তার কানে কোথাও কোনো ব্লকেজ বা কোনো এমন কোনো ডিজিজ আছে যার কারণে এই কানে বাতাস দিয়ে কানে হচ্ছে শব্দটা পৌঁছাতে পারছে না, এটাকে বলা হয় কন্ডাক্টিভ ডেফনেস। আমি এখন এই রিনে টেস্টটুকু বুঝতে পারছেন সবাই? সবাই কি রেনে টেস্টটা বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তাহলে এই সুস্থ মানুষের জন্য সবসময় এয়ার কন্ডাকশন উইল বি গ্রেটার দেন বোন কন্ডাকশন, আর কোন উইল অলওয়েজ বি গ্রেটার দেন এয়ার কন্ডাকশন। এখন ওয়েবার টেস্টে যাই। ওয়েবার টেস্ট হচ্ছে গিয়ে এইটা বোঝার জন্য, এতক্ষণ পর্যন্ত আপনি এটা ডিফারেন্সিয়েট করতে পারছেন যে তার কোথায় সমস্যা কানের, কিন্তু কোন কানে সমস্যা এটা বোঝার জন্য খুবই ইজি সিস্টেম হচ্ছে ওয়েবার টেস্ট। ওয়েবার টেস্টে করা হয় কি, একটা টিউনিং ফোর্ককে ভাইব্রেট করে পেশেন্টের মাথার ঠিক মাঝখানে রাখা হয়, ঠিক মাথার মাঝখানে। মাঝখানে রাখা মানে কি, সে এখন কিন্তু কান দিয়ে শুনতেছে না, তার এখন বোন কন্ডাকশন হচ্ছে। তো বোন কন্ডাকশনের কাহিনীটা কি হবে বুঝেন? তার বোন দিয়ে এখানে নয়েজটা ট্রাভেল করে এটাকে স্টিমুলেট করতে পারে, অথবা এদিকে নয়েজটা ট্রাভেল করে এটাকে স্টিমুলেট করতে পারে। এখন কোনো কারণে যদি এই কানটা নষ্ট হয়ে থাকে, এই সেন্সরি নিউরাল এই পোর্শনটা নষ্ট হয়ে থাকে, তখন সে এই কানে শুনবে না, সে এই কানে শুনবে শুধু। তখন জিজ্ঞেস করবেন কি আপনি দুই কানে কি স্যার, আপনি কি দুই কানে সমান শুনতে পাচ্ছেন? বলবে কি যে না আমি ডান কানে বেশি ভালো শুনতে পাচ্ছি, লাইক এই রাইট সাইড, এটা তার রাইট ইয়ার, এটা তার লেফট ইয়ার মনে করেন। তো সে বললো আমি রাইট ইয়ারে বেশি শুনতে পাচ্ছি। এই ধরনের কেসকে বলা হয় ল্যাটারালাইজেশন। তো সে যদি ডান কানে শুনতে পারে বেশি, এটাকে বলে রাইট ল্যাটারালাইজেশন। সে যদি বাম কানে বেশি শুনতে পারে সেটাকে বলা হবে লেফট ল্যাটারালাইজেশন। আর তার আগে আগের ছবিটা একটু বলে নিই, এয়ার কন্ডিশন বোন কন্ডাকশন বললাম না, এটা একটু বলে নিই। যদি এয়ার কন্ডাকশন থেকে বোন কন্ডাকশন বেশি হয় তার মানে জিনিসটা সে সুস্থ পেশেন্ট, এটাকে বলে রেনে পজিটিভ, এটাকে রিনে পজিটিভ বলা হবে, রিনে পজিটিভ। আর বোন কন্ডাকশন যদি এয়ার কন্ডাকশন থেকে বেড়ে যায় তাহলে রিনে নেগেটিভ বলা হবে, লাইক কোন একটা পেশেন্টের কানে সমস্যা হচ্ছে সেটাকে বলা হবে রিনে নেগেটিভ। এখন আমি কানে কি কি ধরনের সমস্যা হয় ইউজুয়ালি আমি এগুলো নিয়ে একটু জাস্ট ছোট করে বলি। হিয়ারিং ডেফেক্ট, হিয়ারিং ডেফেক্ট কি কি হতে পারে? একটা হচ্ছে কন্ডাকশন হিয়ারিং লস। কন্ডাকশন হিয়ারিং লসটা কি? বেসিক্যালি কানের এই জায়গাটা আছে না, এটা হচ্ছে আমাদের কানের কন্ডাক্টিভ অডিটরি মিয়েটাস, তারপর টিম্প্যানিক মেমব্রেন, তারপর মিডল ইয়ার, এই পর্যন্ত আমি এখানে দাগ টেনে দিলাম, মিডল ইয়ার এর ইনার ইয়ারের মাঝখানে দাগ টেনে দিলাম। এই আগের পর্যন্ত এখানে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে যে সমস্যাটা হবে সেটাকে বলে কন্ডাক্টিভ হিয়ারিং লস বা কন্ডাক্টিভ হিয়ারিং ডিফেক্ট। আর যদি কোনো কারণে এই ইনার ইয়ারের ভিতরে প্রবলেম হয় বা এই নার্ভের ড্যামেজ হয় তাহলে সেটাকে বলা হবে সেন্সরি নিউরাল হিয়ারিং লস। মানুষের কানের তিন ধরনের সমস্যা হতে পারে, হয় কন্ডাক্টিভ হিয়ারিং লস, অথবা সেন্সরি নিউরাল হিয়ারিং লস, অথবা মিক্সড, দুটোই একসাথে হতে পারে। বুঝতে পেরেছেন? ওকে, কন্ডাক্টিভ হিয়ারিং লস কি কি হতে পারে? ইম্প্যাক্টেড ওয়্যাক্স, এসওএম, সিএসওএম, অথবা অটোস্ক্লেরোসিস। কি কি আমি জাস্ট একটু বলে দিই। ইম্প্যাক্টেড ওয়্যাক্স মানে কি, কানে হচ্ছে ক্ষুল জমে গেছে বা ময়লা জমে গেছে, তার মানে কান এখানে বন্ধ না, তার কি কন্ডাকশন হবে? কান দিয়ে এয়ার কন্ডাকশন হবে? না, হবে না। ভেরি গুড। সো একটা কন্ডাক্টিভ ডেফনেস। আরেকটা হচ্ছে এএসওএম, সিএসওএম, এগুলা কেউ জানেন? এগুলা কি নাম শুনেছেন? অ্যাকিউট সাপুরেশন ওটাইসিস মিডিয়া, আর একটা হচ্ছে ক্রনিক সাপুরেশন ওটাইসিস মিডিয়া। এগুলো নাম শুনছেন? ওটাইসিস মিডিয়া, হ্যাঁ ওটাইসিস মিডিয়া, মিডল ইয়ারের ইনফেকশন, মিডল ইয়ারের ইনফেকশন। যদি কোনো কারণে ইনফেকশন হয়ে এখানে পুজ জমা শুরু করে, সাপুরেশন মানে তো পুজ, পুজ জমতে 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 পুজটা টিম্প্যানিক মেমব্রেনকে রাপচার করে একদম ছিঁড়ে ফেলছে, এখন টিম্প্যানিক মেমব্রেনটা হচ্ছে ড্যামেজ হয়েছে, এই কারণে সাউন্ড গেলেও এখানে কোনো ভাইব্রেশন হয় না। এই ভাইব্রেশন না হওয়ার কারণে পেশেন্ট কিছু শুনতে পারছে না, তাহলে এটা কন্ডাক্টিভ ডেফনেস। ওকে, এটাও কিন্তু তাহলে কন্ডাক্টিভ ডেফনেস। থার্ড, ওটোস্ক্লেরোসিস। এই তিনটা বোন আছে না, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস, এই তিনটা বোন যদি একসাথে ইম্প্যাক্টেড হয়ে যদি এই তিনটা বোন জোড়া লেগে যায়, তিনটা বোন আলাদা আলাদা না, তো তিনটা বোন আলাদা আলাদা তিনটা সাইনোভিয়াল জয়েন্টের সাথে কানেক্টেড না, এই বোনগুলো যদি একসাথে অসিফাই হয়ে শক্ত হয়ে জমে যায়, এগুলো যদি একটা সিঙ্গেল ইউনিট হয়ে যায় তিনটা আলাদা আলাদা বোনের জায়গায়, তাহলে এই বোনগুলো বেসিক্যালি রিজিড হয়ে যাবে।
এই বোনগুলো বেসিক্যালি রিজিড, মানে হচ্ছে একদম দৃঢ় এবং শক্ত হয়ে যাবে। তখন এখানে যে সাউন্ড পাস হয়ে টিম্প্যানিক মেমব্রেনটা ভাইব্রেট করলেও বোনগুলো সেপারেটলি ভাইব্রেট করতে পারবে না। এই ধরনের সমস্যাকে বলা হয় ওটোস্ক্লেরোসিস। ওকে, এগুলো সম্পর্কে আমরা শুনেছি। এগুলো যদি হয় ইউজুয়ালি এগুলোকে বলা হয় হচ্ছে কন্ডাকটিভ হিয়ারিং লস, কানে কম শোনা, মানে কন্ডাকটিভ, এটা কন্ডাকশনের সমস্যা আছে, কন্ডাকটিভ হিয়ারিং লস, এটা কানে কম শুনবেন কন্ডাকশন ঠিকমতো না হতে পারার কারণে। এবং এগুলো এই ধরনের কাহিনীতে এয়ার কন্ডাকশন থেকে বোন কন্ডাকশন বেড়ে যাবে, রিনের নেগেটিভ হবে। আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, সেকেন্ড প্রবলেম সেটা হচ্ছে সেন্সরি নিউরাল হিয়ারিং লস। সেন্সরি নিউরাল হিয়ারিং লসের মধ্যে কি কি আছে? খুবই সিম্পল। আমরা কিছু অ্যান্টিবায়োটিকের নাম জানি, আমরা কখনো কখনো আমাদেরকে কাউকে মনে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, এটা জেন্টামাইসিন। জেন্টামাইসিন একটা অ্যান্টিবায়োটিক আছে, এটা যদি বেশি ওডি করে ফেলা হয়, মানে বেশি খাওয়া হয়, মানে ওভারডোজ, এবং ঠিকমতো অ্যান্টিবায়োটিক যদি রেগুলেট করে না হয়, তাহলে এটা এই ইনার ইয়ারকে ড্যামেজ করে ফেলে। এই ধরনের মানে ড্রাগের নাম হচ্ছে, এই ধরনের অ্যান্টিবায়োটিক ড্রাগের নাম হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড। হ্যালো তালহা। হ্যালো গাইস, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, ইনার ইয়ারে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে গিয়ে এটা বলে অ্যাকোস্টিক নিউরোমা। এটা আমাদের বইয়ের মধ্যে লেখা আছে, এটা অন্য কোথাও তেমন পাওয়া যায় না। এই কক্লিয়ার ডিভিশন অফ দ্য ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, এই নার্ভটাতে যদি কোনো প্রকার টিউমার বা ক্যান্সার হয়, এটাকে বলা হয় অ্যাকোস্টিক নিউরোমা। নিউরোমা মানে হচ্ছে নিউরনটা ফুলে গেছে, নিউরনটার ভিতরে কোনো টিউমার হয়েছে, এটাকে বলে অ্যাকোস্টিক নিউরোমা। তো যদি নার্ভের ড্যামেজ হয়, নার্ভের ড্যামেজ হলে তো সিম্পল ব্যাপার, আমার নার্ভ দিয়ে কোনো প্রকার কন্ডাকশন হবে না, তো এটা সেন্সরি নিউরাল হিয়ারিং লস। আমার কান দিয়ে ঠিকমতো বাতাস যাচ্ছে, কথা শব্দ যাচ্ছে, কিন্তু এটা সেটাকে কন্ডাক্ট করে নিয়ে যেতে পারছে না এই নার্ভটা, তো তার কারণে আমার সেন্সরি নিউরাল হিয়ারিং লস হবে। সো এগুলোই হচ্ছে সমস্যা। তো কন্ডাকটিভ ডেফনেসও থাকতে পারে, সেন্সরি নিউরাল ডেফনেসও থাকতে পারে। এবং এই যে এখানে ছবিটা একটু দেখাচ্ছে, এই মাথার উপরে ধরে এটাকে করা হয় ওয়েবার টেস্ট, আর কানের পিছনে ম্যাস্ট্রেট বোনের এখানে ধরে করা হয় রিনে টেস্ট। ওকে, আচ্ছা নেক্সট। এখন আমি আরেকটা কথা একটু বলে দিতে চাই। লাইট রিনে দেখা টেস্ট আর যাচ্ছিল না। সরি, লাইট দেখা যাচ্ছিল না, ওই যে। আচ্ছা এখন দেখা যাচ্ছে? না, এখনো না। আচ্ছা ডিসকার্ড করে দিই। আচ্ছা ওয়েট, আচ্ছা গাইজ, আমি লিভ নিয়ে আবার জয়েন নেই, তোমরা একজনকে হোস্ট বানিয়ে যাচ্ছি। আরাফাত, আমাকে আবার জয়েন দিও। আচ্ছা গাইজ, এখন স্লাইড দেখা যাচ্ছে? হ্যালো গাইজ, স্লাইড দেখা এখন যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা, ওয়েবার টেস্ট আর রিনে টেস্ট, আচ্ছা কোনটুকু পর্যন্ত বুঝতে পারিনি বা দেখতে পারিনি? একটু প্লিজ জানালে ভালো হয়, কোনটুকু পর্যন্ত দেখতে বা বুঝতে পারিনি? ওই যে ওই নেওয়ার কথা বলছিলা, কি বলে অ্যান্টিবায়োটিক্স এর কথা বলার পর থেকে হচ্ছে গিয়ে চেঞ্জ হচ্ছিল না আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা না, আমি তো পর চেঞ্জ করি। আচ্ছা আমি রেকর্ডিং স্টার্ট দিয়ে আমি আরেকবার বলছি জাস্ট। ওকে দেখেন,
অ্যান্টিবায়োটিকের মধ্যে আমি যেটা বললাম এখানে মানে ইনার ইয়ারের ড্যামেজ যেটা যে এই মাঝখানে আমি দাগ টেনে নিলাম না, এর আগ পর্যন্ত সব কন্ডাক্টিভ হিয়ারিং লস, এর পর পর্যন্ত ইনার ইয়ারের কোনো ড্যামেজ হলে সেটা হচ্ছে সেন্সরি নিউরাল হিয়ারিং লস। হ্যাঁ, এটাকে বলা হয় সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তো এখানে যদি জেন্টামাইসিন টাইপের বা অ্যামিনোগ্লাইকোসাইডিক ড্রাগস যদি ওডি করা হয়, বেশি ইউজ করা হয়, তাহলে ইনার ইয়ারে ড্যামেজ হতে পারে। আরেকটা জিনিস বললাম না, এই যে ককলিয়ার ভিতরটা কি ল্যাব্রিন্থ না, একটা আউটার বনি ল্যাব্রিন্থ, ইনার মেমব্রেনাস ল্যাব্রিন্থ। তো ল্যাব্রিন্থের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটাকে বলা হয় ল্যাব্রিন্থাইটিস, লাইক যে ইনফেকশন হলে ল্যাব্রিন্থাইটিস। ল্যাব্রিন্থাইটিসের জন্য হচ্ছে কি আমার মানে সেন্সরি নিউরাল হিয়ারিং লস হতে পারে। আর আরেকটা হতে পারে আমার এই যে এই নার্ভটা আছে না, ককলিয়ার ডিভিশন অফ ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, এই নার্ভের ভিতরে যদি কোনো টিউমার হয়, টিউমারটাকে বলে অ্যাকোস্টিক নিউরোমা। আমি কানে শুনতে পারবো না, মানে কানে শব্দ যাবে, আমি সাউন্ড রিসিভ করতে পারবো, কিন্তু আমার এই সাউন্ডটা এই মানে মিডল ইয়ার ইনার মানে আউটার ইয়ার মিডল ইয়ার পর্যন্ত আসবে, এটা ককলিয়া পর্যন্ত আসবে, কিন্তু এই নার্ভটা আমার এই সিগন্যালটা বা আমার এই মানে ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা আমার সাউন্ডটা পারসিভ করার কারণে জেনারেট হয়েছে সেটাকে ট্রাভেল করে নিয়ে ব্রেনে নিতে পারবে না। তো তখন আমি কানেও শুনতে পারবো না, সেন্সরি নিউরাল হিয়ারিং লস ডেভেলপ করবে অ্যাকোস্টিক নিউরোমার জন্য। তো এই তিনটা জিনিসই আছে, এই যে অ্যামিনোগ্লাইকোসাইডিক ড্রাগস লাইক জেন্টামাইসিন, ল্যাব্রিন্থাইটিস আর হচ্ছে অ্যাকোস্টিক নিউরোমা। ইউজুয়ালি এই কয়েকটা সমস্যার জন্য আমাদের সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়ে থাকে। আর মিক্সড হতে পারে, কন্ডাকশন আর হিয়ারিং লস দুটো একসাথেও হতে পারে পেশেন্টের। সবাই কি এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ দোস্ত। বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা একটু হাই গ্রেডের, একটু হায়ার লেভেলের একটু পড়া কাহিনী বুঝাবো, একটু মনোযোগ দেওয়ার ট্রাই করেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে, সাপোজ একটা পেশেন্ট আপনাকে বলল, সাপোজ একটা পেশেন্টের ওয়েবার টেস্ট করলেন, ওয়েবার টেস্ট করার কারণে পেশেন্ট বলল কি যে আমার ল্যাটারালাইজেশন হয়েছে। কোন দিকে? আমি ডান কানে বেশি শুনছি বাম কান থেকে, এই ডান কানে বেশি শুনছি বাম কান থেকে। তাহলে কি বুঝবেন পেশেন্টের কোন কানে সমস্যা আছে? বাম কানে। গাইস কে কে আছেন এখন পর্যন্ত? সবাই প্লিজ আমাকে উত্তর দেন। একটু পর কিন্তু আমরা একটা মজার এক্সাম নিব, মানে এক্সাম না, আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ মানে সেশন করব, মানে ক্লিনিক্যাল বেসিসের উপরে। সো সবাই একটু জয়েন করার ট্রাই করেন, সবাই আমাকে অ্যান্সার দেন। এটা একটা কনসেপ্ট বিল্ড আপ করার টাইম। আমাকে পেশেন্ট বললো সে ডান কানে বেশি শুনছে বাম কান থেকে, তাহলে তার কোন কানে প্রবলেম আছে আমাকে বলতে পারবা? বাম কানে, যে কানে বেশি শুনছে ওই কানে হচ্ছে গিয়ে সমস্যা। মজার ব্যাপার হচ্ছে দুটাই হতে পারে। এখন কোথায় সমস্যা সেটা বলি। যে বলতেছে পেশেন্ট যে আমার রাইট ল্যাটারালাইজেশন হয়েছে, আমার রাইট ল্যাটারালাইজেশন হয়েছে, তার হতে পারে অর্থ কি যে তার বোন কন্ডাকশনের কারণে তার এই সাউন্ডটা বাম কান দিয়ে রিসিভ করতে পারতেছে না। তার মানে তার এই সেন্সরি নিউরাল হিয়ারিং লস হচ্ছে বাম কানে। তার মানে তার এই নার্ভটা তার মানে সাউন্ডটা ট্রাভেল করে ব্রেনে নিয়ে যেতে পারছে না, তার মানে বাম কানে সমস্যা। এটা হতে পারে। আর একটা জিনিস হতে পারে, আরেকটা জিনিস, তার ডান কানে কন্ডাকটিভ হিয়ারিং লস হতে পারে, কন্ডাকটিভ হিয়ারিং ডিফেক্ট হতে পারে এই কন্ডাকশন পার্টে। এটাও হতে পারে। পেশেন্টের ডান কানে যদি কন্ডাকটিভ হিয়ারিং লস হয় তাহলে সে ডান কানে ওয়েবার টেস্টে বেশি শুনতে পারে। কারণ একটা সহজ হিসাব, ওয়েবার টেস্ট কিন্তু আমরা এয়ার কন্ডাকশনে করতেছি না, ওয়েবার টেস্ট কিন্তু আমরা বোন কন্ডাকশন, বোন দিয়ে পাস করাচ্ছি। এটা একটা জেনারেল এবং খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটার মানে অ্যাকচুয়াল থিওরি আজ পর্যন্ত মানে বের করা হয়নি যে কেন হতে পারে, কিন্তু কিছু থিওরি প্রেসক্রাইব করা হয়। এটা একটু বলে দেই। যেমন এই টেস্টটা একটু আমি জাস্ট এখানে বলি, এক্সাম বক্সে এখানে বলি। যখন কোনো পেশেন্টের কন্ডাকটিভ হিয়ারিং লস ডেভেলপ করে, লাইক মনে করেন তার এই এক্সটার্নাল ইয়ারে কোনো ডিফেক্ট হলে, কিছু জমে গেছে, কান বন্ধ হয়ে গেছে, অথবা এখানে ইনফেকশন হয়েছে, অথবা টিম্প্যানিক মেমব্রেন হচ্ছে গিয়ে রিজিড হয়ে গেছে, অথবা ওটোস্ক্লেরোসিস হয়েছে, অথবা মিডল ইয়ারের মধ্যেও কোনো ইনফেকশন হয়েছে, তাহলে তার কন্ডাকটিভ হিয়ারিং লস সমস্যা হবে না? তার মানে তার কানে শব্দ ঢুকতে সমস্যা হবে না? হ্যাঁ, কন্ডাকশন প্রবলেম হবে। যদি কানে শব্দ ঢুকতে সমস্যা হয় তখন দুটো থিওরি আছে, তখন বোন কন্ডাকশন অনেক বেশি বেড়ে যায়। তার দুটো কারণ আছে, মানে দুটো থিওরি আছে। একটা থিওরি এটা বলে যে আমাদের বডি যদি পারসিভ করে যে আমি একটা সিম্পল শব্দ এই কানে ঠিক মতো শুনতেছি কিন্তু এই কানে ঠিক মতো শুনতেছি না, যখন এটা আমাদের মাইন্ড বা আমাদের বডি বা আমাদের ব্রেন এটাকে হচ্ছে মানে
বুঝতে পারে যে এরকম একটা সমস্যা ডেভেলপ করেছে, তখন আপ রেগুলেশন ঘটে, আমাদের এই পোর্শনটার আপ রেগুলেশন ঘটে এবং বোন কন্ডাকশনের মাধ্যমে হচ্ছে কি আমাদের বডি বেশি বেশি সাউন্ড শোনার চেষ্টা করে এফেক্টেড সাইড থেকে। এটা একটা কারণ হতে পারে, এটা ধরে নেওয়া হয় একটা কারণ। আরেকটা কারণ ধরে নেওয়া হয় যে আমাদের কানের ভিতরে কোনো সমস্যা যখন ডেভেলপ করে কন্ডাক্টিভ পোর্শনের মধ্যে যখন কানে কোনো সমস্যা ডেভেলপ করে, তখন সাউন্ড তো ঢুকতে সমস্যা। এখন মজার ব্যাপার হচ্ছে যে কানের মধ্যে সাউন্ডের ঢুকতেও সমস্যা হচ্ছে, সে কানের মধ্যে যদি কোনোভাবে সাউন্ড ঢুকতে পারে, সেই সাউন্ডটা বের হতেও সমস্যা হয় বেশি, সে সাউন্ডটা ইজিলি বের হতে পারে না। তো এই কারণে বোন কন্ডাকশন অনেক 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 বেশি বেড়ে যায়। এই কারণে একটা পেশেন্ট যদি আমাকে বলে যে তার ল্যাটারালাইজেশন হয়েছে কোন এক কানে, মনে করেন রাইট ইয়ারের ল্যাটারালাইজেশন, মানে সে এই কানে বেশি শুনতেছে, তাহলে তার দুটো কজ হতে পারে। হয় তার এই পোর্শনটা নষ্ট হয়ে গেছে লেফট ইয়ারের সেন্সরি নিউরাল পোর্শনটাতে কোনো সমস্যা হয়েছে, অথবা হতে পারে এই পেশেন্টের রাইট কানের কন্ডাক্টিভ পার্টে কোনো প্রকার ঝামেলা দেখা দিয়েছে, তার কারণে তার যে বনি পার্টটা আছে না, তার এই বোনের পোর্শনটা, এটার কন্ডাকশন অনেক অনেক বেশি বেড়ে গেছে। এই কারণে সে এই পাশে বোন কন্ডাকশনটা তুলনামূলকভাবে বেশি শুনতেছে। হতে পারে তার লেফট কানে কোনো সমস্যা নেই, তার লেফট কানে সে নর্মাল শুনতেছে, কিন্তু রাইট কানে বোন এই তার হাড্ডি দিয়ে শোনার প্রবণতাটা একটু বেড়ে যাবে, এটা একটা প্রবলেম ডেভেলপ করতে পারে। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে ওয়েবার টেস্টে ল্যাটারালাইজেশনের কিছু মিনিং আছে, আমাদেরকে এটা সম্পর্কে একটু ভালো করে বুঝে জেনে মনে রাখতে হবে। যে ওয়েবার টেস্টে যদি আমাকে কেউ বললো যে তার ল্যাটারালাইজেশন একপাশে হয়ে গেছে, তার মানে তার অপোজিট সাইডটা এফেক্টেড, তার ওই কানে ঠিক মতো শুনতেছে না, ওই কানে সেন্সরি হিয়ারিং লস, এতটুকু ডায়াগনোসিস করে ছেড়ে দিলেই কিন্তু হবে না। আমাদেরকে এই মানে যেই সাইডে ভালো শুনতেছে সেই সাইডের কন্ডাক্টিভ হিয়ারিং লসের এই ব্যাপারটাকেও ডায়াগনোসিস হিসেবে কনসিডার করতে হবে। এবং এইটা যে মানে সমস্যা ডেভেলপ করেছে, তখন এইটাকে বোঝার জন্য তখন আমাদেরকে আবার রিনে টেস্ট করতে হবে। এখানে যখন রিনে টেস্ট করবেন, তখন হয়তো আপনি দেখতে পাবেন রিনে নেগেটিভ এসেছে। রিনে নেগেটিভ আসার অর্থ তার মানে তার এখানে কন্ডাক্টিভ ডেফনেস, এখানে কন্ডাক্টিভ ডেফনেস আছে। ওই একই কারণে সে ওয়েবার টেস্টের সময় রাইট কানে তার ল্যাটারালাইজেশন হয়ে গিয়েছিল। আমি অনেক বড় একটা কনসেপ্ট অনেক ছোট সময় বোঝানোর চেষ্টা করছি। কারো কোথাও কোনো প্রবলেম আছে, দরকার পড়লে আমি আবার বুঝাবো। আচ্ছা, তো শুধু একটা কানের যদি প্রবলেম হবে, এটা কেমনে বুঝবে? শুধু একটা কানে, দুটো টেস্টই করতে হবে। আচ্ছা, মনে করেন বাম কানে সমস্যা। বাম কানে কোথায় সমস্যা? তার ককলিয়াতে, মানে ইনার ইয়ারের সমস্যা, সেন্সরি নিউরাল হিয়ারিং লস। ওকে, তো এটা চিন্তা করেন একবার। এটা যদি হয়ে থাকে, তো তাহলে আপনি করবেন কি, পেশেন্টের ফার্স্টে ওয়েবার টেস্ট করলেন। পেশেন্ট বলো কি, আমি বাম কানে কম শুনি, ডান কানে বেশি শুনি। ওকে, তাহলে আপনি যদি ডান কানে বেশি শুনেন, তাহলে এক কাজ করেন, আমি আপনার বাম কানের একটা রিনে টেস্ট করি। সব মজার ব্যাপার হবে কি, যখন বাম কানে রিনে টেস্ট করে দেখলা বাম কানে রিনে টেস্ট আসে আবার পজিটিভ। পজিটিভ মানে কি, তার এয়ার কন্ডাকশন বোন কন্ডাকশন থেকে ভালো, তার মানে তার কানে কন্ডাকশনে কোনো সমস্যা নেই, কিন্তু সে বাম কানে কম শুনতেছে, তার মানে অর্থ একটাই দাঁড়াতে পারে তার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। কিন্তু জাস্ট টু বি শিওর, আপনি ডান কানেও একবার রিনে টেস্ট করে দেখতে পারেন, যেন ডান কানে কন্ডাক্টিভ হিয়ারিং লসের কোনো মানে ইস্যু না থাকে। আমার এই কথাটুকু সবাই বুঝতে পেরেছেন? আমার কাছে একটু পরে কিছু প্রবলেম আছে, আমরা সবাই মিলে একটু প্রবলেম সলভ করবো ওয়েবার রিনে টেস্ট বেসড। সবার মানে স্কিল ডেভেলপ করবে, ক্লিনিক্যাল নিয়ে একটু ভালো বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? ওই যে